রানা মোহাম্মদ কামাল হোসেন। আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় দুইটা ভাই সহ বড় একটা বোন আর ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গাঁয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মুয়াজ্জিন। হ্যাঁ, আমার বাবা আমাদের অত্র এলাকারই একটা জামে মসজিদে মুয়াজ্জিনের চাকরি করে। আমাদের নিজেদের বেশ কিছু জায়গায় সম্পত্তি ছিল। সেই সম্পত্তিগুলো বর্গা এবং বাগা দিয়ে আমার বাবা ইমাম মুয়াজ্জিনের চাকরি করে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাতো। ছোটবেলা থেকে পরিবারে আমি প্রচণ্ড রকমের অভাব অনটন দেখেছি। তারপরেও আমার বাবা দিনের পর থেকে এক বিন্দু পরিমাণ পথভ্রষ্ট হয়নি। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া, দিনের পথে চলা এবং জমি জমা দেখাশোনা করা, সবকিছু আমার আব্বা ঠিক একইভাবে দেখতে আসতেছিল। ভাই বোন সবার মাঝে আমি ছিলাম একেবারে বেপরোয়া। আমি নামাজ কালামও পড়তাম না, বাবার কোনো আদেশ নির্দেশ কোনো কিছুই মানতাম না। এরকম করতে করতে আমার বয়স যখন প্রায় 13 বছরের কাছাকাছি, ঠিক ওই মুহূর্তে আমার একেবারে বড় যে বোনটা আছে, আমার বড় বোনের বিয়ে হয়। আমাদের এলাকা থেকে অনেক দূরের একটা বিন গ্রামে একজন ব্যবসায়িকের সঙ্গে আমার বরাবর বিয়ে হয়। বরাবর বিয়েতে আমরা প্রচুর পরিমাণের আনন্দ ফুর্তি করি শরিয়া মোতাবেক। আপুর বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি তখনও পরিবারের মাঝেই পড়ে আছি। আমার বাবা আস্তে আস্তে করে আমাকে নামাজ কালাম পড়াচ্ছি, একটু একটু করে ভালোর পথে আনার চেষ্টা করতেছে। কিন্তু দিন যত সামনের দিকে যাচ্ছে আমি ঠিক ততটাই খারাপ হয়ে যাচ্ছিলাম। আমার বয়স যখন মাত্র 16 থেকে 17 বছর, ঠিক সেই মুহূর্তে আমি সম্পূর্ণ নেশার সাথে জড়িয়ে পড়ি। আমাদের এলাকাটা ছিল ইন্ডিয়ান বর্ডারের খুব কাছাকাছি, যার কারণে দেখা যায় এখান দিয়ে বর্ডার দিয়ে বিভিন্ন মাদক পাচার হতো এবং সেখানে আমি ওই মাদক কারবারি বা চোরা কারবারির সঙ্গে জড়িয়ে যাই এবং একটা পর্যায়ে আমি নিজেও মাদক সেবন করতে শুরু করি। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমি সম্পূর্ণ খারাপ লাইনে হাঁটতে শুরু করি। আমার বয়স যখন প্রায় 19 বৎসরের কাছাকাছি, সেই মুহূর্তে হঠাৎ করে আমি পুলিশের জালে একদিন বন্দী হয়ে যায় মাদক সহ। পুলিশ আমাকে গ্রেপ্তার করে থানা হাজতে নিয়ে যায়। এটা ছিল আমার বাবার জন্য সবচেয়ে অপমানজনক একটা কথা। আমার বাবা আমাদের অত্র এলাকাতে খুব সম্মানিত এবং সুনামধন্য একজন ব্যক্তি ছিলেন। তার সন্তান হিসাবে আমি জেলে গিয়েছি, পুলিশ আমার হাতে হ্যান্ডকাপ পরিয়েছে। এটার থেকেও অপমান আর কোনো কিছু হতে পারে না। একটা পর্যায়ে আমি জেল কেটে যথারীতি বেরিয়ে আসি। জেল কেটে যখন আমি আসি এবং আসার পরে তখন আমি কোনো উপায় বুঝতে পারছিলাম না, কি করব না করব এবং কিভাবে কি করব, মানে কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। আমার মা মূলত আমাকে জেল থেকে বের করে আনে এবং সহযোগিতা করে আমার বড় বোন। আমার মা আর বড় বোন ভীষণ রকমের কষ্ট করে আমাকে জেল থেকে বের করে এনে আমার মা তখন আমাকে আমার বড় বোনের বাড়িতে পাঠিয়ে দেয়। আমি তখন আমার বড় বোনের বাড়িতে চলে যাই। আমার বড় বোন জামাইয়ের ব্যবসা ছিল, মানে তিনি মূলত আপনার মুদির ব্যবসা করতেন। তার একটা মুদির দোকান ছিল, তিনি এই মুদির দোকানটা চালাতেন। আমি আমার বোনের বাড়িতে যাওয়ার পরে আমার বোন আমার হাতে পায়ে ধরে খুব কান্নাকাটি করে আমাকে বলে, ভাই রে, বাবার মান সম্মান আর নষ্ট করিস না। এমন কিছু যদি হতে থাকে তাহলে বাবা একটা সময় আত্মহত্যা করে মারা যাবে। এমন কোনো কিছু করিস না, তুই আমার বাড়িতে থাক, তোর দুলাভাইয়ের সঙ্গে তুই দোকানদারি কর। এরপরে আমার বোনের ওই কান্না দেখে আমি কিছুটা শান্ত হয়ে গেলাম। আমার ভাই বোন বাবা মা সবার মাঝে আমার ওই বড় বোনটাকে আমি খুব মানতাম। বড় বোন যদি কোনো কথা বলতো আমি সেই কথা রাখার জন্য খুব চেষ্টা করতাম এবং একটা পর্যায়ে আমি আমার বড় বোনের প্রস্তাব মেনে নিলাম। মেনে নিয়ে আমার বড় বোন জামাই যে আছে, মানে দুলাভাইয়ের মুদির দোকানে আমি তখন দোকান চালাচ্ছিলাম। 7-8 মাসের মতো দুলাভাইয়ের দোকান চালাইতেছি। এই সময় হঠাৎ করে দুলাভাইয়ের মালয়েশিয়া থেকে একজন বন্ধু, মানে ওনার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু, সে দুলাভাইয়ের জন্য একটা ভিসার ব্যবস্থা করে। যদিও দুলাভাইয়ের বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তিনি ব্যবসা বাণিজ্যই করতেন, কিন্তু তার বন্ধু হঠাৎ করে একটা যখন ভিসা ব্যবস্থা করে ফেলে, দুলাভাই তখন হঠাৎ করে বলতেছিল যে তিনি বিদেশে চলে যাবে। আমার বোন এবং যারা আছে সবাই নিষেধ করতেছিল যে না, আপনি যাইয়েন না, আপনি বাড়িতেই থাকেন, ব্যবসা বাণিজ্য করতেছেন তো ভালোই আছেন। আর আমার দুলাভাইয়ের কিন্তু মোটামুটি বয়সও হয়ে যায়, যার কারণে কেউ আসলে রাজি হচ্ছিল না যে দুলাভাই এই বয়সে বিদেশে যাক। কিন্তু আমার দুলাভাই কারো কোনো কথাই শুনতেছে না, তিনি আর একটাই কথা যে না, তিনি বিদেশে যাবে।
সবশেষ দোকানপাট থেকে কিছু টাকা নেয় এবং অবশিষ্ট ঋণ টিন করে দুলাভাই একটা সময় মালয়েশিয়াতে চলে যায়। দুলাভাই মালয়েশিয়াতে যাওয়ার সময় তার দোকানটা সম্পূর্ণরূপে আমাকে বুঝাই দেওয়া যায়। আমাকে বলে যে দোকান সম্পূর্ণ তুই দেখাশোনা করবি, লাভ লস সব কিছু তোর কাছে। দুলাভাই চলে যাওয়ার পরে আমি সম্পূর্ণরূপে আমার ওই দুলাভাইয়ের দোকানটা চালাচ্ছিলাম। দুলাভাই বিদেশে যাওয়ার প্রায় ৭ থেকে ৮ মাস পরে আমার একটা বেআইন ছিল, মানে আমার দুলাভাই আমার বোনের একটা ননদ ছিল, ওই ওনাকে বিয়ে দেওয়া হয়। ওনার নাম হচ্ছে রুনা। ওনাকে বিয়ে দেওয়া হয় এবং বিয়ে দেওয়ার পরে তার হাজবেন্ড সম্ভবত ভালো না বা কোনো একটা সমস্যা। দুলাভাই বিদেশে চলে যাওয়ার পরে ওই রুনা তার স্বামীর সঙ্গে ঝগড়া করে আর মানে তার বাড়িতে চলে আসে, মানে আমার বোনের শ্বশুর বাড়িতে চলে আসে। তো আসার পরে স্বামীর সঙ্গে খুব বেশি একটা যোগাযোগ করে না, স্বামীর সঙ্গে কথা বলে না, আমাদের পরিবারেই থাকতেছে। তো যেহেতু আমার বেআইন, আমি তো একটু দুষ্টামি করি। আর তখন কিন্তু আমি নেশা পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছি। এটা আসলে কেউ স্বপ্নও চিন্তা করতে পারে নাই যে আমি নেশার জগৎ থেকে এত দ্রুত বেরিয়ে আসতে পারবো। কিন্তু আমি সম্পূর্ণরূপে নেশা ছেড়ে দিই এবং নেশা ছেড়ে দিয়ে আমি তখন মনোযোগ দিয়ে দোকানদারি করতেছি। এই বেআইন তখন আমার দোকানে যাইতো, এটা আনতো, ওইটা আনতো। আমি কিন্তু বেশিরভাগ সময় দোকানেই ঘুমাইতাম। হয়তো দুপুরে খাইতে আসতাম, রাতের খাবারটা নিয়ে যেতাম। সকালে দোকানে যে নাস্তা ছিল, বিভিন্ন ধরনের ব্রেড বা কলা এটা সেটা ওগুলোই খাইতাম। দুপুরে খাইতে আসলে বোন আমার জন্য আপনার রাতের খাবার দিয়ে দিত। আমি রাতের খাবারটা দোকানে রাখতাম ফ্রিজে এবং সেখান থেকে আমি তখন রাতের খাবারটা খেয়ে দোকানেই ঘুমায়ে যেতাম। এই যে দুলাভাইয়ের ছিল আর কি, দুলাভাইয়ের এলাকাটা বেশি একটা ভালো না, একটু চোর ডাকাতের ঝামেলা আছে। এই জন্য আমাকে বলছে যে তুই দোকানেই ঘুমাবি, দোকানের বাইরে যাবি না। তো দোকানে ঘুমাইতাম, দোকানেই থাকতাম। এরকম করে সময় দিন রাতগুলো কাটতেছে। তো তখন মাঝে মাঝে আমার বোন আমাকে বলতেছে যে তার নাকি ভয় লাগে। আমি জানি না হঠাৎ করে কি হয়েছে। সে বলতেছে যে আমার বাড়িতে একা একা থাকতে ভয় লাগে, বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নেই, আমার 2টা ভাগ্নি আছে, এরাও অতটা বড় হয়নি। তা আমার বোন বলতেছে আমার ভয় লাগে বাড়িতে একা একা থাকতে, তুই দোকানে থাকিস না, তুই বাড়িতে থাক। যেহেতু দুলাভাইও চলে গেছে বা আমার বোনের হঠাৎ করে কি হয়েছে আমি জানি না, তার নাকি অনেকটা ভয় লাগে, মানে খুব ভয় তার ভিতরে কাজ করে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়িতেই থাকি। এরপরে আমি আমার বোনের সঙ্গে ওই বোনের বাড়িতেই থাকতেছি। সকালবেলা ভোরে 8টা-9টা বাজে দোকানে যাই, দোকান খুলি, সারাদিন দোকান করি এবং দুপুরবেলা আমি তখন আর আসি না, ওই সকালে খাবার নিয়ে যাই, রাতে দোকান বন্ধ করে একবারে এখানে এসে ঘুমাই। এভাবে চলতেছে। একদিন হলো কি, রাতের বেলায় আমার ঘুম আসতেছিল না, ভীষণ আনমনা হচ্ছিল মনটা। আকাশে অনেক বড় একটা চাঁদ ছিল। ওই সময় আমি তখন বললাম কি, আমার বোনের বাড়ির সামনে একটা বসার মতো ছোট্ট একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে তখন চুপচাপ বসে আছি। রাত তখন আনুমানিক প্রায় 11:30 থেকে 12টার কাছাকাছি বাজতেছে। আমি কিন্তু সাধারণত এই সময় কখনোই সজাগ থাকি না, কিন্তু সেদিন কেন জানি ঘুম আসতেছিল না। অনেকক্ষণ ধরে ওখানে বসে থাকার পরে একটা পর্যায়ে আমার বোনের ননদটা ওইখানে আসছে। সে কি ঘুমাইছে নাকি ফোনে কথা বলতেছিল, কি করতেছিল আমি জানি না। সে এখানে আসছে, এসে বলতেছে কি ব্যাপার বেয়াই, ছেঁকা টেকা খাইছেন নাকি? আমি বললাম আরে না রে বেয়াই, কি বলেন, ছেঁকা খাওয়ার বয়স আছে নাকি? ছেঁকা খাওয়ার বয়স তো বহুত আগে ছেড়ে আসছে, এখন ছেঁকা দিই, ছেঁকা খাই না। বেআইন বলে তো ছেঁকা যদি দিয়েই থাকেন তাহলে এই রাত দুপুরে এখানে আনমনা হয়ে বসে আছেন কেন, কি হয়েছে? আমি বললাম না রে বোন, কিছুই হয়নি, ভালো লাগতেছে না আজকে, কেন জানি খুব খারাপ লাগতেছে। বেআইন তখন বলতেছে ভালো লাগবে কি করে, ভালো লাগার বয়সে ভালো লাগার না, তা ভালো লাগবে কেমনে? আমি বললাম আপনার কথা ঠিক আমি বুঝলাম না। আমার বেআইন বলতেছে এখন তো আপনার বিয়ের সময়, বিয়ে না করেন অ্যাটলিস্ট একটা প্রেম তো করতে পারেন, একটা প্রেম প্রীতি করবেন, গার্লফ্রেন্ডের সঙ্গে গভীর রাতে দেখা করবেন, ফোনে কথা বলবেন, তার জন্য গিফট নিয়ে যাবেন, এই তো বয়স না? এই বয়সে আইসা আপনি বৃদ্ধ মানুষের মতো মুদির দোকান চালাইতেছেন, আপনার মন ভালো থাকবে কি করে? আমি তখন বললাম বেআইন তাহলে একটা কাজ করেন না, আমি তো আর অত শত বুঝি না, আর ওই প্রেম প্রীতি কখনো করিও নাই, করতাম নেশা শিরা ছেড়ে দিচ্ছি ভাইয়ের দোকানে এসে। তো যদি আপনার কাছে এমন কোনো লাইন গার্ড থেকে থাকে, কোনো দিকে যদি একটু টাঙ্কি টুঙ্কি মারার সুবিধা থাকে, আমার একটা মেয়ে নাম্বার টাম্বার দেন না, আমি একটু প্রেম করি। আমার বেআইন তখন বলতেছে যে না রে ভাই, আপনি করতে পারবেন না, আপনাকে দেখলে এরকম মনে হয় না, আপনি প্রেম করার মতো মানুষ না। আমি তখন বললাম বেআইন এরকম করতেছেন কেন, এরকম করার কি আছে, আমাকে দেন না, আমি একটু প্রেম করি। তখন বেআইন বলতেছে আমার কাছে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা দিয়ে যদি প্রেম করতে পারেন, মেয়েটা অনেক বড় লোক, তার কাছে টাকাটুকুও আছে, আর মেয়েটা দেখতে অনেক সুন্দর। আমি বললাম লাস্টে যেটা বলছেন এটা হইলেই চলবে, আমার বড় লোকও দরকার নাই, টাকারও দরকার নাই। উনি বলে ঠিক আছে তাহলে দেখেন তারা পড়াইতে পারেন কিনা। তখন আমি বেআইনের কাছ থেকে একটা মেয়ের ফোন নাম্বার নিয়েছি। নাম্বারটা নেওয়ার পরে আমি তখন করলাম কি, ওই দিন রাতের বেলায় মধ্যরাতে প্রায় 1টার দিকে মেয়েটা নাম্বারে কল দিছি।
এত রাতের বেলায় কল দিছি, ভাবতেছি মেয়েটা ফোন রিসিভ করে কি করে না তা তো আর জানি না। কল দেওয়ার পরে কলটা রিসিভ করে নেই। কলটা রিসিভ না করলে পরের দিন আমার দোকানে তখন প্রায় 10:30 কি 11টার কাছাকাছি মেয়েটা কল ব্যাক করে। যখন কল ব্যাক করে দোকানেও কাস্টমার ছিল না, মোটামুটি ফাঁকা ছিল। আমি তখন কলটা রিসিভ করি। রিসিভ করার পর দেখলাম খুব মিষ্টি কণ্ঠের একটা মেয়ে আমাকে বলতেছে, "কেমন আছেন?" মানে কল দিয়েই বলতেছে কেমন আছেন। মনে হয় যেন আমার পূর্ব পরিচিত। নাম্বারটা আমি চিনি। লাস্টে 07 মানে 07 ওই নাম্বারটা আমি জানি। 07 তো দেখলাম কি ওই লাস্ট নাম্বার যেহেতু এটা তো কল দিছে। পরে আমারে বলে, "ভালো আছেন?" আমি বললাম, "জি ভালো আছি। আপনি ভালো আছেন?" বলে, "জি আমিও ভালো আছি। কি করেন?" মানে এমনভাবে কথা বলতেছে ভাই যেন আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়। আমি বললাম, "কিছু করি না, দোকানে বসে আছি।" বলে, "আপনি কি ভাদাইম মিয়া?" আমি বললাম, "কেন? এরকম করে বলতেছেন কেন?" বলতেছে, "না এখন তো কাজের সময়। আপনি কাজ-টাজ না করে দোকানে বসে আছেন। সো এটা কি ভাদাইমা না?" আমি বললাম, "এটা আপনি কেন বলতেছেন? দোকান তো আমারই।" বলে, "ও আচ্ছা আপনার দোকান?" আমি বললাম, "হ্যাঁ।" বলে, "কিসের দোকান?" আমি বললাম, "মুদির দোকান।" বলে, "দোকান কেমন চলে?" আমি বললাম, "দোকান বেশ ভালোই চলে।" বলে, "মাসিক ইনকাম কত?" আমি বললাম, "হয়তো মোটামুটি।" বলে, "আমার মতো মেয়েকে সামলাইতে পারবেন ওই ইনকাম দিয়া?" তখন আমি একটু বলতেছিলাম যে, "আপনি কে?" পরে বলতেছে যে, "আমি কে? সেটা তো আপনার জানার কথা।" আমি বললাম, "কিভাবে?" বলে, "কিভাবে যদি না হবে তবে কালকে রাতে রাত ১টার দিকে আমাকে ফোন করেছিলেন কেন? আমার নাম্বারটা কোথায় পাইছেন আবার সেটা বলেন।" আমি বললাম, "আসলে বেআইন কিন্তু বলে দিছে যে ভুলেও আমার নাম বলবেন না। আমার নাম বললে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আপনি অন্যভাবে তার সঙ্গে কথা বললেন।" আমি তখন বললাম, "বোন কি আর বলবো? দুঃখের কথা চালাই তো মুদি দোকান। মানুষ টাকা পয়সা দেয়, মানুষের কাছ থেকে টাকা পয়সা নেই। ওই কে যে কখন ৳১০ দিয়ে গেছে, আর ওই ৳১০ নোটের ভিতরে আপনার নাম্বারটা পাইলাম। ব্র্যাকেটে লেখা ছিল পরী। ভেবেছিলাম মধ্যরাতেই তো পরীটা জেগে থাকে। এইজন্য মধ্যরাতে আপনাকে ফোন করেছিলাম।" এবং এমন করে কথা বলার পরে মেয়েটা তখন খুব একটা হাসি দিল। মানে মোটামুটি এই কথাতেই সে কিছুটা পটে গেছে। পরে আমারে বলতেছে যে, "ভাই আসলেই সত্যি করে বলেন নাম্বারটা কই পাইছেন?" আমি বললাম, "বোন এখানেই পাইছি। দোকান সামলাইতেছি, দোকানে মানুষ টাকা পয়সা দেয়। একদিন একটা ৳১০ নতুন নোটের মধ্যে আপনার এই নাম্বারটা পাইছি। ওইখান থেকে আমি আপনাকে কল করছি।" বলে, "ভাই দেখেন নাম্বার কেমনে ছড়ায় যায়। মানুষ কিভাবে নাম্বারগুলো দিয়ে দেয়। আর আমার নাম্বারটা আমি সবসময় সেভ রাখতাম যে নাম্বারটা যেন কারো কাছে না যায়। কিন্তু নাম্বারটা কেমনে জানি চলে গেছে।" আমি বললাম, "ও আচ্ছা তো কি আর করার?" তো আমি বললাম যে, "আপনার নাম কি?" বলে, "আমার নাম সায়মা।" আমি বললাম, "আপনাদের বাড়ি কোথায়?" বলে, "আমাদের বাড়ি ভাইয়া সিলেটেই।" আমি বললাম, "ও আচ্ছা।" তো আমার কথাও জিজ্ঞেস করছে। আমি কিন্তু মিথ্যে বলি নাই। আমি বলছি, "আমার বাড়িও সিলেটে।" পরে মেয়েটা বলল, "আচ্ছা ভাইয়া ঠিক আছে তাইলে এখন রাখি। আমি পরে কথা বলব।" এটা বলে ফোন লাইনটা কেটে দেয়। দেওয়ার পরে আমি যখন মাঝে, মাঝে তাকে ফোন করি, ফোন করলে সে আমার সঙ্গে কথাবার্তা বলে। আমিও কথা বলি, সেও বলে। আমিও বলি, সেও বলে। এরকম করতে, করতে আমার বেআইন আবার আপডেট নিচ্ছে যে, "কি অবস্থা? কামাল ভাই কতটুকু হলো? ওর সঙ্গে এখন কথাবার্তা হয়? সবকিছু ঠিকঠাক চলতেছে?" আমি বললাম, "বেআইন কথা তো বলতেছি, এখনো তো কোনো কিছু বুঝতেছি না যে কিছু হবে কিনা।" আমার বেআইন বলতেছে, "আরে ভাই হবে, হবে। চালায়া যান। এমন মেয়ে আর পাবেন না।" এরকম করে কথাবার্তা বলতে, বলতে আমি তখন আবার কি করলাম? ওই দোকানে থাকতে শুরু করছি। বাড়িতে হয়তো ১ দিন কি ২ দিন থাকি, এদিক দিয়ে আবার দোকানে থাকি। বাড়ি এবং দোকান ২ টা মিলেই আমি তখন থাকতেছি। এরকম করতে, করতে মেয়েটার সঙ্গে কথাবার্তা বলি, মেয়েটাও আমার সঙ্গে কথাবার্তা বলে। মোটামুটি দুজন দুজনার সঙ্গে একটা যোজন, যোজন প্রেমের সম্পর্ক তখন শুরু হয়, মানে তৈরি হয়। সব বিষয় নিয়ে সে আমার সঙ্গে কথা বলে, আমিও আমার সমস্ত বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলি। এইভাবে কথোপকথনের মাঝামাঝি আমি মোটামুটি প্রায় অনেকটা গভীর একটা সম্পর্কে তখন মেয়েটার সঙ্গে পৌঁছে যাই। মানে সাইমার সঙ্গে। তো পৌঁছানোর পরে আমি তখন বললাম যে, "আমি আপনার সঙ্গে দেখা করব।" মেয়েটাও মোটামুটি দেখা করতে রাজি আছে। তো কথাবার্তা বলার পরে একটা ডেট ফিক্সড হলো। আমি সেই ডেটে মেয়েটার সঙ্গে দেখা করার জন্য গেছিলাম। তাদের বাড়ির পাশে ঐদিন একটা মেলা চলতেছিল। একটা মেলা, ওই মেলার মধ্যে আমার সঙ্গে দেখা করবে এই ডেট আমাকে দিছে। আমি তখন মেলার মধ্যে তার সঙ্গে দেখা করার জন্য গেলাম এবং মেলাতে তার দিকে তাকায়া আমি ভাই অবাক হয়ে গেছি। মেয়েটা ছিল শ্যামবরণ এবং খাটো। আমার একটুও পছন্দ হয়নি। মানে দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে যে এমন একটা মেয়ের সঙ্গে আমি এতদিন কথা বলছি। মেয়েটা বলল যে সে নাকি সুন্দরী-মন্দরী এত শত কত কথা। বাট এখন তো দেখতেছি ওইটা একটা ধোঁকা। এ তো আসলে সুন্দর না। মানে বেআইন আমার সঙ্গে চিটিং করলো। মানে আমি তখন আমার রাগ আমার বেআইনের উপরে। কারণ আমার বেআইন তো বলছিল মেয়েটা অনেক সুন্দর, রূপবতী, গুণবতী এত সব কথাবার্তা। কিন্তু বাস্তবে তার চেহারা দেখতেছি আমি বাংলা ৫ এর মতো। না এটা তো আর হবে না। মেয়েটার সঙ্গে ওইদিন কথাবার্তা বলি কোনরকম ফর্মালিটি রক্ষা করে আমি তখন ওই মেলা থেকে চলে যাই। মানে বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে চুপচাপ শুয়ে আছি আর চিন্তা করতেছি যে কি করা যায়। এবং বেআইনকে না আমার সঙ্গে এটা বলল। পরের দিন আমি আর বেআইনের সঙ্গে কথা বলি না। ওই মেয়ের সঙ্গে আমি আর কথা বলি না। তার নাম্বারটা আমার মোটামুটি সব ব্ল্যাক লিস্টে দিয়ে দিছি। তার সঙ্গে আমি আর কোনো কথা বলি না। ওই দেখা হওয়ার পর থেকে
বেআইনের উপর রাগ, বেআইনের সঙ্গে কথা বলি না, চুপচাপ করে আছি। এরকম করে সময়টা কাটতে কাটতে একদিন হলো কি, বেআইন আমার ডাকতেছে যে কামাল ভাই দাঁড়ান। আমি তার সঙ্গে কথা বলি না। এইভাবে কিছুদিন ইগনোর করার পরে একদিন দুপুরের কাছাকাছি বেআইন আমার দোকানে গিয়ে উঠছে। ওই দিন আবার একটু বৃষ্টি পড়তেছিল, কাস্টমারও তো বেশি হয় নাই। দোকানে যে আমার বলতেছে যে কামাল ভাই আপনার সঙ্গে আমার কথা আছে। আমি বললাম বেআইন আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। পরে বলে আরে ভাই রাগটা কেন করছেন সেটা তো বলবেন, কী কারণে রাগ করছেন? আমি বললাম রাগ করবো না, আপনি আমার সঙ্গে এমন চিটিংটা করতে পারলেন, এমন বেমানিটা আপনি আমার সঙ্গে কেন করলেন? বলে ভাই কী বেমানি করলাম? আমি বললাম তা করেন নাই। আপনি আমার এই যে মেয়ের কথা বলতেছিলেন, মেয়ের সঙ্গে কথা বললাম, আপনি বললেন মেয়ে অনেক সুন্দরী এবং দেখার মতো একটা মেয়ে, এই সেই কত রকমের মিথ্যা কথা আপনি আমারে বললেন। আর বাস্তবে আমি এই মেয়ের সঙ্গে যখন প্রেম করি আর এই মেয়ের সঙ্গে যখন আমার দেখা হয়, আল্লাহ আমি কি বলবো, আমি অবাক হয়ে গেছি। আপনার কথার সঙ্গে মেয়ের চেহারার কোনো মিলে নাই। মেয়ের চেহারা পুরো বাংলা পাঁচের মতো এবং মেয়েটার শ্যামবরণ খাটো, আমার পছন্দ হয় নাই। বেআইন তখন আমার বলতেছে আপনার পছন্দ হয় নাই তাই বলে কি আপনি এরকম করবেন? আমি বললাম ভাই আমি কীরকম করবো, আমার মেয়েটার পছন্দ হয় নাই, তো এখন আমি কী করতে পারি? বলে তা পছন্দ হয় নাই ভালো কথা, তাই আমার সঙ্গে রাগ করে আছেন কেন? না আপনি যেমন মিথ্যা কথা বললেন, আপনি বললেন মেয়েটা দেখতে সুন্দর এবং মেয়েটা খুবই সুন্দর চেহারা, এই সেই কত কথা আমার শোনাইলেন, কিন্তু বাস্তবে যে দেখতেছি তো মেয়ের চেহারা টেহারা কোনো কিছুই ঠিক নাই। আমি এখন কী করব? তারপর আমাদের বলতেছে তো এখন আপনি কী চান, মানে চাচ্ছেনটা কি? আমি বললাম আমি চাচ্ছি আমি এই মেয়ের সঙ্গে প্রেম টেম করি না, কথা বলবো না, আমি তার নাম্বারটা আমার সব ব্লক করে দিই। এবং নাম্বার ব্লক করে দেওয়ার কথা বলাতে বেআইন কেমন জানি একটু মুখটা কালো করে ফেললো। আমি তখনও কিন্তু এটা বুঝলাম না। পরে আমারে বলতেছে যে বেআই তাইলে আপনি কী চান বলেন তো? আমি বললাম আমি আপনার মতো একটা মেয়ে চাই। যদি আপনার মতো কোনো মেয়ে পাই তবেই প্রেম প্রীতি করবো, তা না হলে আমার কোনো প্রেমের দরকার নাই। পরে আমারে বলে সত্যি কি আমার পছন্দ হয়? আমি বললাম হ্যাঁ পছন্দ হয়। বলে তাহলে একটা কাজ করেন না, আমার সঙ্গেই প্রেম করেন। আমি বললাম তা কি করে হয়? আপনি তো একজনের বউ, একজনের সঙ্গে সংসার করতেছেন, বাচ্চা কাচ্চা না হয় হয় নাই, কিন্তু একজনের তো বউ আছেন। আমি কি করে একজন বিবাহিত মেয়ের সঙ্গে প্রেম করি? বলে তাই একটা বিবাহিত মেয়ের সঙ্গে প্রেম করবেন না? আমি বললাম যে না। বলে আপনি যার সঙ্গে প্রেম করছিলেন সেও তো বিবাহিতা। আমি বললাম মানে? বিয়ে আপনি এটা কি বলেন? বলে হ আমি ঠিকই বলতেছি। আপনি যার সঙ্গে কথা বলছিলেন, রোমান্টিক গল্প করতেছিলেন, প্রেম করছিলেন, ওও কিন্তু বিবাহিতা, ওরও কিন্তু জামাই ছিল। আমি বললাম বেআইন দেখছেন মেয়েরা কত চিটিং হয়। আমি এই মেয়ের সঙ্গে যত দিন কথা বলছি, মেয়ে আমাকে একটা কথাই বলছে তার বিয়ে হয় নাই, সে কুমারী এবং আমাকে সবসময় মিথ্যা বলে যেত। আর আপনি বলতেছেন মেয়েটার বিয়ে হয়েছে। বলে হ্যাঁ, তবে তার যে বিয়ে হয়েছে এটা তার পরিবার ওভাবে জানে না, গোপনে বিয়ে হয়েছে। আমি বললাম আচ্ছা বেআইন যাই হোক, আমি এই নিয়ে কথা বলতে চাই না, আমি আপনার মতো মেয়ে পাইলে আমি প্রেম করব। বলে আপনি আমার সঙ্গেই প্রেম করেন, আমি আমার জামাইরে ছেড়ে দিব, জামাইরে ছেড়ে দিব, আপনাকে বিয়ে করব, সমস্যা কি? আমি বললাম ধুর বেআইন এসব দুষ্টামি করেন না তো, দোকানে কাস্টমার আসবে যান। এই কথা বলতে বলতে দুইটা কাস্টমার ঢুকে বেআইন তখন চলে যায়। রাতের বেলায় তখন আমি গেছি খাবার খাইতেছি, বেআইন তখন কানে কানে বলতেছে খাবার খাইয়া বাড়ির পিছনে একটু আসেন, কথা আছে। খাওয়া দাওয়া শেষ করছি, বাড়ির পিছনে গেছি। আমি আবার আমার বেআইনের সঙ্গে ফোনে খুব কমই কথা বলি, মানে কথা বলতেই চাই না। আর উনিও একটু বেশিরভাগই আপনার সরাসরি কথা বলতে পছন্দ করে। বাড়ির পিছনে যাওয়ার পরে আমার বলতেছে যে কামাল ভাই সত্যি করে বলেন তো আপনি কি সত্যি আমার পছন্দ করেন? আমি বললাম পছন্দ তো করি রে ভাই, পছন্দ না করলে কি আর আমি বলতাম? বলে আমারও না আপনার অনেক ভালো লাগে। আমি বললাম তাহলে অন্য একটা মেয়ের নাম্বার আমারে কেন দিলেন? বলে দিয়েছিলাম আপনার আপন মানুষ হওয়ার জন্য। আমি বললাম মানি? আপনার কথাবার্তা তো আমি কিছু বুঝতেছি না। বলে আমি আপনাকে অন্য একটা মেয়ের নাম্বার দিয়েছিলাম এই কারণে যে আপনি ওই মেয়েটার সঙ্গে কথা বললে আপনি সহজে আমাকে পেয়ে যাবেন, এই কারণে। আমি বললাম বেআইন আপনার কথা আগামাথা আমি কিছুই বুঝতেছি না। কি আমি ওই মেয়ের সঙ্গে কথা বললে আপনাকে পেয়ে যাব? আমি আসলে ঘটনা কি জানি না। পরে বেআইন আমারে বলে যদি ওই মেয়েটাকে যদি সত্যি আপনি আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তাহলে আপনি ওই মেয়েটার সঙ্গে কথা বলেন এবং ওই মেয়েটার সঙ্গে কথা বললে আপনি আমারে পাবেন। আমি বললাম বেআইন কি উল্টাপাল্টা কথা আমারে ঘুরে পেঁচা বলতেছেন, আমি তো বেআইন এত পেঁচার কথা বুঝি না। আমি আপনার সঙ্গে কথাবার্তা বললে ওই মেয়েটাকে পেয়ে যাব, মানে এর কারণ কি বা কিভাবে কি আপনি একটু বুঝে বলেন তো? পরে আমারে বলতেছে বুঝতে চান? আমি বললাম জি বুঝতে চাই। বলে তাহলে শোনেন, আমি কেন আমার বাবার বাড়িতে পড়ে আছি সেটা আপনাকে এখন বলি। আমি বললাম তা আমি শুনলাম আপনার হাজব্যান্ডের সঙ্গে সমস্যা। বলে সমস্যা কি সেটাই শোনেন। মূলত আমার হাজব্যান্ড আরেকটা বিয়ে করে এবং যেই মেয়েটাকে বিয়ে করে সেই মেয়েটার নাম হচ্ছে সাইমা এবং এতদিন ধরে আপনি যার সঙ্গে কথা বলছিলেন। আমি বললাম ও মাই গড, ওয়াল্লাহ কি বলেন বেআইন? বলে হ, ওই মেয়েটাকে আমার হাজব্যান্ড বিয়ে করছে এবং বিয়ে করার পরে আমার হাজব্যান্ড আমাকে টাকা টুকা দেয় না, আমার সঙ্গে খুব বেশি একটা কথা বলে না এবং আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। আমার ওই মেয়েটার সঙ্গে কথা বলে ওই মেয়েটার সঙ্গে প্রেম করে এবং ওই মেয়েটারে টাকা পয়সা দেয়, আমার কোনো টাকা টুকা দেয় না।
এই জন্য আমি যে করেই পারছি বা যেভাবেই পারছি আমি আপনার সঙ্গে একটা সম্পর্কে মানে আপনার সঙ্গে মেয়েটাকে ধরাই দিছি। ভাবছিলাম যে আপনি যদি মেয়েটার সঙ্গে কথাবার্তা বলেন তাহলে আমার হয়তো লাইনটা ক্লিয়ার হবে। আমি বললাম, তার মানে তো আপনি নিজের স্বার্থের জন্য, নিজের হাসব্যান্ডকে পাওয়ার জন্য আপনি ওই মেয়ের আমার ধরাই দিছেন। আপনি তো আসলে আমার সঙ্গে এরকম করবেন না, মানে আপনি তো আমার সঙ্গে প্রেম করবেন না। পরে বলতেছে, ভাই প্রেম করব। আমি আপনার সঙ্গে প্রেম করব, তবে আমি আপনাকে অনুরোধ করে বলি আপনি ওই মেয়েটাকে আমার জীবন থেকে মানে আমার স্বামীর জীবন থেকে সরাই দেন। আমি বললাম, বাহ! কেমন কথা বলতেছেন? ওই মেয়েকে আমি আপনার স্বামীর জীবন থেকে সরাই দিব। এরপরে আপনি আপনার স্বামীর সঙ্গে সংসার করবেন, তাই না? পরে আমার বলে, না বিয়াই, না। এখন আপনি দোকান চালাইতেছেন। আপনার কাছে কয় টাকা পুঁজি আছে? আমি বললাম, আছে, যাই আছে। বলে, আমারে চালাইতে পারবেন? তখন কিন্তু দোকানের অবস্থা খুব খারাপ। মানে আমি নিজে কোনো রকমে মানে দোকানটা ধইরা বাইচা আছি। মানে পকেট খরচটা চলতেছে। দোকানে কিন্তু কোনো ইনকাম নাই তখন। বড় বাজার হইছে। সবাই বড় বাজারে চলে যায়। টুকিটাকি মানুষ পেঁয়াজ, রসুন, আদা এগুলো টুকিটাকি কিনে। দোকান একেবারে তখন ছোট হয়ে গেছে। তখন আমার বেআইন আমারে বলতেছে, আপনি যে টাকা বেতন পান, মানে যে টাকা আপনি ইনকাম করেন, তা দিয়ে তো আপনি নিজেই ঠিকঠাক মতো চলতে পারেন না, খেতে পারেন না। আপনি আমারে কেমনে সামলাইবেন? আমারে তো সামলাইতে পারবেন না। আপনি একটা কাজ করেন, আপনি ওই মেয়েটার সঙ্গে প্রেম করেন এবং ওই মেয়েটার সঙ্গে প্রেম করে যেভাবেই পারেন ওই মেয়েটাকে আমার হাসব্যান্ডের জীবন থেকে সরাই দেন। ওই মেয়েটা যদি আমার হাসব্যান্ডের জীবন থেকে সরে যায়, তবে আমার হাসব্যান্ড আমার কাছে সরাসরি টাকা দেবে। আমার সঙ্গে যোগাযোগ রাখবে এবং আমাকে টাকা পয়সা দিলে আমি সেই টাকা পয়সা জমিয়ে রাখবো এবং একটা পর্যায়ে আমি আপনার সঙ্গে পালায়ে যাব। আর ওই মেয়েটাকে যদি আমার হাসব্যান্ড টাকা-টুকা না দেয়, সত্যি আমার হাসব্যান্ড যদি ৬ মাস আমাকে টাকা দেয়, আমি সেই ৬ মাসের টাকা জমাইও আমি অনেক কিছু করতে পারবো। আমি তখন বললাম, বেআইন, আপনার কথাবার্তা আমি আসলে আগামাথা কিছু বুঝি না। আপনি বলতেছেন যে ওই মেয়েরে আপনার হাসব্যান্ডে টাকা দেয়, কিন্তু ওই মেয়ের বেশভূষ, পোশাক-আশাক, চলাফেরা আমার কাছে তো আসলে এরকম মনে হয় না বেআইন। আমার তো মনে হয় যে মেয়েটা নিজেও খুব অভাবে আছে। আমার বেআইন তখন আমারে বলতেছে, ভাইরে মেয়েটারে আপনি চিনেন না। মেয়েটা অনেক ছলনাময়ী। তার চলাফেরা, পোশাক-আশাক দেখে তার ভিতরটা আপনি বুঝতে পারবেন না। মূলত তার কাছে অনেক টাকা আছে। সে কিন্তু ওই টাকা দিয়ে পোশাক-আশাক ভং-ভাং করে ঘুরে বেড়ায় না। ও খুব খারাপ একটা মেয়ে। ওই টাকা জমায়। ওর কাছে অনেক টাকা আছে। আপনি যেভাবেই পারেন আমার জামাইয়ের কাছ থেকে মেয়েটাকে সরাই নেন। আর যদি আমার জামাইয়ের কাছ থেকে মেয়েটাকে সরাইতে পারেন, আমি আমার জামাইয়ের কাছ থেকে টাকা-টুকা নিয়ে আমি আপনার সঙ্গে পালায়ে যাব। কিন্তু আমার বেআইনের কথাগুলো আমার খুব ভালো লাগতেছিল এবং আমার কাছে মনে হলো যে আসলেই যদি এটা আমি করি তাহলে হয়তো আমার বেআইন আমার পক্ষে আসবে, আমার সঙ্গে সংসার করবে এবং আমাকে বিয়ে করবে। এই চিন্তা ভাবনা করে আমি তখন বললাম যে, আচ্ছা বেআইন, ঠিক আছে। আপনি যেটা বলছেন আমি সেটাই করব। আমি যেভাবেই পারি এই মেয়েটাকে আপনার স্বামীর জীবন থেকে সরাই দিব। আমি তখন করলাম কি, ওই সাইমার নাম্বারটা ব্ল্যাকলিস্ট থেকে আবারও খুললাম এবং ব্ল্যাকলিস্ট থেকে খুলে আমি এই সাইমার সঙ্গে আবার কথা বলতেছি। আমিও কিন্তু সাইমারে কোনো কিছু বুঝতে দেই না যে সে একটা গোপনে বিয়ে করে রাখছে, তার একটা জামাই আছে। এটা কিন্তু আমি তাকে বুঝতে দেই না। আমার কথা হচ্ছে যেভাবেই পারি তার আগের স্বামীর কাছ থেকে তারে আমি ছুটে নিয়ে আসবো। এমন করে ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন কথা বলতে আমি এরই মাঝে তার সঙ্গে আবার বেশ কয়েকবার দেখাও করি। যাতে আমার ভিতরে মানে আমার সঙ্গে তার কোনো সন্দেহ না থাকে এবং সে যেন কোনো কিছু ডাউট করতে না পারে। এজন্য আমি তখন করলাম কি, তার সঙ্গে বেশ কয়েকবার দেখাও করলাম। দেখা করে আমি তখন বললাম যে, সাইমা, তুমি একদিন মানে তারে আমি কোরআন নিয়ে গেছিলাম। সাথে করে কোরআন শরীফ নিয়ে যাই এবং নিয়ে যাওয়ার পরে বললাম যে, তুমি এই কোরআন শরীফে হাত দিয়ে আমাকে একটা সত্যি কথা বলো এবং মন থেকে বলবা, অন্তঃস্থল থেকে বলবা। ও বলে, কি? আমি বললাম, তুমি কোরআনে হাত দিয়ে বলো তো, সত্যিই কি তুমি আমার সঙ্গে সংসার করবা? আর সংসার করো বা না করো এটা তোমার বিষয়। আমি আরেকটা কথা, তুমি কোরআনে হাত দিয়ে আমাকে বলো তো, তোমার কি এর আগে কোনো বিয়ে হইছে বা তোমার কি কোনো স্বামী আছে? এটা বলার পরে মেয়ে তখন একেবারে চুপ হয়ে যায়। আর কোনো কথা বলে না। নিচের দিকে তাকায় আছে। আমি বললাম, বলো, সত্যি করে বলো। ও বলে, সত্যি বলে কি হবে? আমি বললাম, যদি তুমি সত্যি বলো আমি সবকিছুর পরেও তোমার সঙ্গে সংসার করতে রাজি আছি। যদি তুমি সত্যি বলো আমি সবকিছুর পরেও তোমার সঙ্গে থেকে যাব। তুমি আমাকে সত্যি করে বলো যে সত্যিই কি তুমি কারোর সঙ্গে জড়িত আছো বা কাউকে বিয়ে করছো? তোমার কোনো হাসব্যান্ড আছে? তুমি কোরআন শরীফে হাত দিয়ে জাস্ট এই কথাটা বলো। এই কথাটার সত্যতা যদি তুমি আমাকে দিতে পারো, আমি কথা দিচ্ছি আমি সবকিছুর পরেও আমি তোমাকে বিয়ে করব। ও বলে, দেখেন, আপনি যেই কথাটা দিয়েছেন ওই কথাটা কিন্তু কোরআন হাতে নিয়ে দিয়েছেন। আপনি আমার এই কথাটা রাখবেন তো? আমি বললাম, হ্যাঁ, আমি তোমার এই কথাটা রাখবো যদি তুমি আমাকে সত্যি বলো। ও বলে, হ্যাঁ, আমি একটা লোকের সঙ্গে কথা বলতাম। লোকটা বিদেশে থাকে এবং কথা বলতে একটা সময় এই লোকটা আমাকে বিয়ে করতে চায়
এবং আমি আসলে বিয়ে করতে রাজি হইনি। তারপরও সে দেশে আসে। এসে সে আমাকে গোপনে কোর্ট ম্যারেজ করে সে আবার চলে যায়। এখন সে আমাকে টুকিটাকি টাকা-পয়সা দেয় হাত খরচের জন্য। আমি ওইটা দিয়ে চলতেছি এবং আমি যে বাসায় থাকি আমার বাসা ভাড়াটাও সে দেয়। এতটুকুই। এখন আপনি যদি সত্যি আমার সঙ্গে সংসার করেন, আমি ওই লোকটাকে ছেড়ে দিব। আমি তখন বললাম, "কেন? ওই লোকটাকে ছেড়ে দিবেন কেন?" বলে, "আসলে ওই লোকটাও আমার সঙ্গে চিটিং করছে। তার আগে একটা বউ আছে এবং সে ওই বউয়ের কথা আমার কাছে গোপন করছে। ওই বউয়ের কথা গোপন করে সে আমাকে বিয়ে করছে।" পরে আমি বললাম, "কি সত্যি সে আপনাকে অনেক টাকা দেয়?" বলে, "না, আমাকে অল্প-স্বল্প টাকা দেয়। আমি জাস্ট চলার মতো। তো এই লোকটা আমার সঙ্গে চিটিং করছে। এজন্য আমি চাচ্ছিলাম আমি তাকে ছেড়ে দিব এবং আপনি যদি আমাকে বিয়ে করেন।" আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি তোমাকে বিয়ে করব। তো তুমি যে সত্য কথা বলছো এজন্য তোমাকে ধন্যবাদ।" এটা বলে আমি তখন আস্তে করে এই সাইমার সঙ্গে কথা বলে যাচ্ছিলাম। একটু করে সম্পর্কটাকে সামনের দিকে নিতেছি। আর সেও মোটামুটি আমার সঙ্গে খুব কথা বলতেছে। আমার যেকোনো আমার মন খারাপ লাগলে তার সঙ্গে কথা বলি, সেও কথা বলে। এই করতে আমি তখন বেআইনকে সবকিছু বললাম যে, "বেআইন এমন ঘটনা। এখন মেয়ে তো আমার বিয়ে করতে রাজি আছে আপনার হাসব্যান্ডকে ছেড়ে দেওয়ার জন্য।" বলে, "তাইলে আগে বলেন যে আমার হাসব্যান্ডকে ছেড়ে দিতে। আমার হাসব্যান্ডকে ছেড়ে দিতে বলেন। এরপরে পরেরটা পরে।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে।" আমি তখন সাইমাকে বললাম যে, "তোমার প্রবাসে থাকা লোকটাকে তুমি ছেড়ে দাও। তুমি তাকে ডিভোর্স করে দাও।" এবং এরকম করে আমি সাইমার সঙ্গে থেকেই আমার বেআইনের হাসব্যান্ডকে আমি তখন ডিভোর্স করাই দিই। হাসব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরে যখন ডিভোর্স হয়ে যায় আমার বেআইন তখন চলে যায়। আমার বেআইন তখন আমাদের বাড়িতেই থাকে এবং ওই আগের মেয়েটা তখন সরে যায় তার হাসব্যান্ডের কাছ থেকে। এবার আমার বেআইনের যে হাসব্যান্ড আছে বিদেশে থাকে, সে আবার তার সঙ্গে ঠিকমতো কথা বলে, টাকা-টুকুও পাঠাইতেছে, সবকিছু ঠিক আছে। আর এদিক দিয়ে আমি বেআইনকে বলতেছি, "বেআইন কতদিন আর? আপনি টাকা-পয়সা ঠিকঠাক মতো জমাইতেছেন তো?" বলে, "হ্যাঁ, সবকিছু হচ্ছে।" এর মাঝে বেআইনের সঙ্গে আমার বিভিন্ন ধরনের অনৈতিক সম্পর্কও কিন্তু হচ্ছে, খারাপ সম্পর্ক। এগুলো হচ্ছে বা এটা সেটা। একটা পর্যায়ে বেআইন আমারে বলতেছে যে, "ভাই আপনি আমারে কেন বিয়ে করবেন? বিয়ে করলে মানুষ যেটা পায় সেটা তো আপনি আমার কাছ থেকে পাইছেন। এখন তো আর আপনার আমাকে বিয়ে করার দরকার নাই।" আমি বললাম, "ধুর বেআইন, এটা কি আপনি কথা বললেন? আমি কি এটার জন্য আপনার সঙ্গে প্রেম করছি? আমি আপনার সঙ্গে সংসার করব। আপনার মন মানসিকতা অনেক ভালো। আপনি মানুষ হিসেবে খুব ভালো। এজন্য আমি আপনার সঙ্গে সারা জীবন সংসার করতে চাই। যার কারণে আমি আপনাকে এটা বলছি।" পরে আমারে বলতেছে যে, "না, এটা হতে পারে না।" আচ্ছা ঠিক আছে। বেআইন জানি কথার মধ্যেই কেমন করছে। আমি কিন্তু ওনাকে কোনো সন্দেহ করি নাই। যেভাবে বলছে আমি সেভাবে বিশ্বাস করছি যে ঠিক আছে সে তার হাসব্যান্ডের কাছ থেকে টাকা নিচ্ছে। এভাবে প্রায় ৩ মাস অতিবাহিত হয়ে গেছে। আর এই ৩ মাসের মধ্যে আমি তো সাইমাকে ঘুরাইতে আছি। সাইমা তো আমাকে বারবার বলতেছে যে, "কখন আমারে বিয়ে করবেন? বিয়ে করেন না কেন? আগে আমার স্বামী আমাকে টাকা দিত। এখন তো আমি ওকে ডিভোর্স করে দিয়েছি। ও তো এখন আমাকে টাকাও দেয় না। আমি ঘর ভাড়া দিব কেমনে? আমি চলবো কেমনে? আমি খাবো কেমনে?" ওই আমারে বারবার এগুলা বলতেছে। আমি বললাম, "আরে দিব তোমারে, টাকা দিব, সমস্যা নাই।" আমি কিন্তু আবার আমার এই বেআইনের কাছ থেকে রুমার কাছ থেকে অল্প-স্বল্প টাকা নিয়ে কিন্তু আবার সাইমারে দিতাম। যে ও যাতে ঘর ভাড়াটা দিতে পারে। এরকম করতে প্রায় ৩ মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন সাইমা আমারে বলল কি যে আমার সঙ্গে একটু দেখা করবে। কয়েকদিন ধরে দেখা করার জন্য খুব কান্নাকাটি করতেছে বা করতেছে। তো ঐদিন আমি যেকোনো একটা কারণে তাদের মহল্লার ওইদিকে গেছিলাম। তাদের ওইদিকে। যাওয়ার পরে আমি বললাম যে, "ঠিক আছে, আসো একটু দেখা করি।" তার সঙ্গে আমি একটা রেস্টুরেন্টে দেখা করার জন্য ঢুকছি। একটা রেস্টুরেন্টে দেখা করার জন্য ঢুকছি এবং ঢুকা মাত্রই পাট করে কয়েকটা ছেলে আমাকে পিছন থেকে এসে ধরে ফেলে। আমি তাৎক্ষণিকই বুঝে গেছি এটা সম্পূর্ণ সাইমার একটা প্ল্যানিং। ও একটা প্ল্যান করে আমাকে ধরায় দিছে। আমাকে বিয়ে করার জন্য, যেটা আমার ধারণা আরকি। আমাকে ওখানে ধরে এবং ধরার পরে আমাকে বলতেছে যে ওর সঙ্গে সম্পর্ক কি? এই কথা বলে তারা রেস্টুরেন্টটা ছিল দোতলায়, ৩ তলায় ছাদের একটা রুম ছিল। ওই ছাদের রুমে আমাকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে আমাকে ওখানে পুরো বেঁধে ফেলে। যাই হোক, এই অবস্থার মধ্যে ওইখানে থাকতে তখনই আমাকে বলতেছে যে, "এই মেয়েটাকে এখন তোর বিয়ে করা লাগবে।" আমারে বলতেছে। আমি তখন বললাম যে, "ভাই আমি তো করব, আমার একটু সময় দেন।" সায়মা কিন্তু বরাবর ওই ছেলেগুলোর সঙ্গে হাত মিলিয়ে আছে। ছেলেগুলোর সঙ্গে ও এমনভাবে মিশে আছে যে বুঝার কোনো উপায় নেই। বুঝার কোনো উপায় নাই যে ছেলেগুলা তার সঙ্গে আছে বা তারাই নিজেরাই একটা প্ল্যানিং করছে, এরকম না। পরে আমি বলতেছি, "ভাই আমি বিয়ে করব, সমস্যা নাই। আমার একটু সময় দেন, আমার তো একটু সময় লাগবে। পরিবার তো আমার আছে।" বলে, "না, তোর এখনই বিয়ে করা লাগবে।" এরকমভাবে তখন আমাকে দিছে চাপ এবং চাপ দিয়ে পরে বলতেছে, "তোর ফ্যামিলিতে কে আছে খবর দে।" আমাকে যখন মারতেছে, টর্চার করতেছে, আমি তখন করলাম কি, খবর দিছি আমার হচ্ছে বড় ভাইয়েরে। আমার সবচেয়ে বড় যে ভাই আছে, বড় ভাইয়েরে ফোন করছি তার মাইরের জ্বালা সহ্য করতে না পাইরা। বড় ভাই তখন আসে, আসার পরে ছেলেগুলোর সঙ্গে কথা বলে ওরা বলে যে এরকম ঘটনা মেয়েটার সঙ্গে। তখন আমি জানতে পারি যে এটার সঙ্গে এই সাইমাও ইনভলভ। বলে যে মেয়েটার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করতেছে, মেয়েটার জামাই ছিল, মেয়েটার জামাইকেও ছেড়ে দেয়, এখন এই মেয়ের বিয়ে করে না, মেয়েটারে নষ্ট করে ফেলছে, এখন মেয়েটার বিয়ে করতে হবে।
এভাবে চাপ দিয়ে সেই সময় প্রায় ৬ লক্ষ টাকা কাবিনে তখন আমাকে এই সাইমাকে বিয়ে করাই দেয়। ৬ লক্ষ টাকা কাবিনে ওখানে বিয়ে করাই দেয় এবং থানা থেকে পুলিশ টুলিশ এনে তারা ওইভাবেই আপনার ডকুমেন্টগুলো সব কিছু ঠিক করে। সব কিছু ঠিক করে আমার সাইমার সঙ্গে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি তখন বাধ্য হই সাইমাকে নিয়ে আমার ওই বোনের দোকান ছাইড়া আমার বাড়িতে যাইতে। আমার বাড়িতে যাওয়ার পরে যেটাতে আমার বাসর, আমি তো আর বাসর করব না। আমি তখন বের হইয়া রুনারে কল দিলাম যে, "বেআইন, আপনি এটা কী করলেন?" পরে বলে, "ভাই আমি তো কিছু করি নাই, আপনি কট খেয়ে গেছেন।" আমার বেআইন কিন্তু তখন চলে গেছে তার শ্বশুরবাড়িতে, কিন্তু তখন শ্বশুরবাড়িতে থাকে। পরে আমার বলে, "ভাই আপনি তো কট খেয়ে গেছেন, আমার তো কোনো দোষ নাই।" আমি বললাম, "আপনার কোনো দোষ নাই মানে? আপনি নিজেই তো সব কিছু করলেন, আপনার দোষ নাই কেনে?" বলে, "ভাই এখন কি করবেন? কট তো খেয়ে গেছেন, এখন বিয়েও করে ফেলছেন, তা বাসর করে ফেলেন।" আমি বললাম, "না বেআইন, এটা হতে পারে না। আপনি আমাকে কি বলছিলেন? আপনি আমাকে বলছিলেন যে আপনি আমাকে বিয়ে করবেন এবং আমি কিন্তু সব কিছু আপনার হাসব্যান্ডকে বলে দিব।" বলে, "আপনি বলেন, আমার হাসব্যান্ডকে আপনি সব কিছু বলে দেন। আমার কোনো সমস্যা নাই, আপনি বলে দেন। আমি কিন্তু সত্যি বলে দিব বেআইন, আপনার সঙ্গে আমার যা হইছে, যত খারাপ সম্পর্ক হইছে আমি কিন্তু সবকিছু আপনার হাসব্যান্ডকে বলে দিব।" বলে, "তাইলে আপনি বলে দেন, আমার কোনো আপত্তি নেই, তো এখন বলবেন?" এরকম করে সে কথা বলতেছে। এরপরে দেখা গেল কি আমার বেআইন সম্পূর্ণভাবে আমাকে কাইট দিয়ে দেয়। সে আর আমার ফোনও রিসিভ করে না, আমার সঙ্গে কথাও বলে না, আমি কল দিলেই কেটে দেয় এবং খুবভাবে আমার নাম্বার ব্লক করতে থাকে। নতুন যেকোনো নাম্বার থেকে কল করি এবং কল করা মাত্রই নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দেয়, নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিয়ে দেয় এবং এভাবে আমাকে তখন ঘুরাইতে আসে। আমি কোনোভাবে বেআইনের সঙ্গে কোনো সম্পর্কে জড়াইতে পারতেছি না। দিন রাত কাটতে একটা পর্যায়ে আমার অবস্থা তখন খুব খারাপ হয়ে গেল যে কী ব্যাপার, আমি এরকম কেন? তখন কিন্তু আমি সাইমার সঙ্গেই সংসার করা লাগতেছে বাধ্যতামূলক। আমি সাইমাকে ছাড়তেও পারতেছি না, কিছু করতেও পারতেছি না। খুব মানবতার কষ্টের জীবনযাপন করতেছি এবং চিন্তা করতেছি কি করা যায়? মানে করবোটা কি? আমার তো কিছু করার নাই। এরকম করতে আল্লাহর কি হুকুম, আমার কাছে আমার বেআইনের কিছু ছোটখাটো জিনিস ছিল। আমি চিন্তা করছি বেআইন যেহেতু আমাকে ঠকাইছে, আমিও বেআইনকে ঠকাবো। বেআইন যেরকম বেইমানি করছে, আমিও ওরকম বেইমানি করব। এই বলে আমি তখন করলাম কি, বেআইনের যে হাসব্যান্ড আছে, ওই হাসব্যান্ডকে আমি তখন কিছু ডকুমেন্ট পাঠাইছি। যে আপনার ওয়াইফের সঙ্গে আমার এই ধরনের সম্পর্ক, এইটা সেটা পাঠাইলাম। তার হাসব্যান্ডের কোনো প্রতিক্রিয়া নাই। মানে তার হাসব্যান্ড কোনো কিছু বলেও না এবং সে এই বউ নিয়ে সংসারও করতেছে। মানে আমি যে কমপ্লেইন করলাম, অভিযোগ করলাম বা তারে জানাইলাম, এতে তার কোনো কিছু যায় আসে না। আমি তখন মানে আমার ওই বউ সাইমার সঙ্গে আছি, তখন খুব কষ্টে আছি। আমার আব্বা-আম্মা তখন বলতেছে যে, "এভাবে তো তোর জীবন কাটতে পারে না, একটা কাজ কর, তুই বিদেশে চলে যা।" তো তখন আমার আব্বা-আম্মা ওভাবে আমাকে টাকা-টুকা দেয় নাই। ওই সাইমা তার ফ্যামিলি থেকে কিছু টাকা আমাকে এনে দিছে। আমি সাইমার ফ্যামিলির কাছ থেকে কিছু টাকা নিছি এবং আরও কিছু টাকা ঋণ-ফিন করে আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আমি তাহলে বিদেশে চলে যাব। এরপরে আমি তখনই সৌদি আরবে চলে যাই। সৌদি আরবে চলে যাওয়ার পরে আমি আমার ওই বেআইনের সঙ্গে মানে রুনার সঙ্গে আমি আর কোনো যোগাযোগ রাখি নাই। আমি সৌদিতে গিয়ে আমার বউ সাইমার সঙ্গে কথাবার্তা বলি বা এভাবেই চলতেছি। কিন্তু ভাই ভিতর থেকে আমার সাইমার প্রতি কোনো প্রেম ভালোবাসা আসে না। আমার ভালো লাগে না। আমি তার সঙ্গে ৩ দিনে ১ দিন ফোন করি না, তার সঙ্গে কথাবার্তা বলি না। এইভাবে সময়গুলো কাটতে যেহেতু আমরা একটা যৌথ ফ্যামিলি, আমরা পরিবারের সবাই একসঙ্গে থাকি। একটা পর্যায়ে দেখা গেল যে আমার পরিবারের অন্য সদস্যগুলোর সাথে আস্তে করে সাইমার একটা ঝামেলা লাগতে শুরু হয়। মানে সাইমা কাউকে সহ্য করতে পারে না। তাদের সঙ্গে ঝগড়া করে, ঝামেলা করে এবং থাকতে চায় না। মানে আমার সংসারও করবে না, এরকম একটা অবস্থা। এর মাঝে সে চাপ দেয়। আমি যেখানে কাজে গেছি ওখানে আমি চাইলে কিন্তু বউ নিয়ে যাইতে পারি। কারণ আমার ভিসাটাও কিন্তু সাইমা নিজেই ম্যানেজ করে দিছে। তো ওর এখন কথা হচ্ছে, "তুমি আমাকে নিয়ে যাও। আমি বাংলাদেশে থাকবো না। আমাকে তুমি নিয়ে যাও।" আমার কথা হচ্ছে যে, "আমি তোমাকে কেন আনবো? আমি তো তোমাকে আর প্রেম করে ভালোবেসে ওভাবে বিয়ে করি নাই। আমি তো চাবে বলে তোমারে বিয়ে করছি। সো আমি তোমাকে কেন নিবো?" ও আমাকে বলতেছে, "আমাকে নিয়ে যাও, নাইলে আমি এই করবো, সেই করবো।" মানে বহু যায় ঝামেলা ও কথা আমাকে বলতেছে। তাই আমি বলছি যে, "আচ্ছা ঠিক আছে, তুমি এরকম করো না, আমি আনবো করে ঘুরাইতেছি।" এভাবে আমি মোটামুটি কিছু টাকা জমাই। কিছু টাকা জমাইয়া আমি তখন আমার পরিবারকে বললাম যে, "একটা কাজ করেন, এই মেয়েরে বাড়ি থেকে বের করেন। তারে বাড়ি থেকে বের করেন, তার সঙ্গে আমি আর কোনো যোগাযোগ রাখতে চাই না।" আমার পরিবার-পরিজন তখন সবাই মিলে করলো কি, সাইমাকে বাড়ি থেকে বের করার পরিকল্পনা করতেছে। ওরে বাড়ি থেকে বের করে দিবে এবং ওর সঙ্গে আমার কোনো রকমের সম্পর্ক আমি নিজেও রাখবো না, সো আমার পরিবারও রাখবে না। এইভাবে একটা পর্যায়ে তাকে ছেড়ে দেওয়ার ফুললি সিদ্ধান্ত আমি নিয়ে নিলাম যে পুরোপুরিভাবে আমি তাকে ছেড়ে দিব। তো এখন ছেড়ে দিব, তার যেই আপনার পরিবার আছে বা তার যে আত্মীয়স্বজন আছে তখন তারা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেল, তাহলে কাবিনের টাকা দিতে হবে। তখন তো আমি মোটামুটি ভালো টাকা ইনকাম করি, সো আমার কোনো সমস্যা নেই। আমি তখন করলাম কি, কাবিনের টাকা তাকে দিয়ে দিলাম যে ঠিক আছে, এই কাবিনের টাকা এবং কাবিনের টাকা দিয়ে আমি তখন তাকে ছেড়ে দিলাম। আমি যখনই সাইমাকে ছেড়ে দিলাম, মানে সাইমার সঙ্গে যখনই আমার ছাড়াছাড়ি হয়ে গেল, তার ঠিক ১ সপ্তাহ পরেই আমার ওই বেআইন রুনা কিভাবে জানি আমার নাম্বার পাইছে। নাম্বার পাইয়া আমাকে ফোন দিতেছে।
"বেয়াই আপনি কি করেন? আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন কিনা?" এবং আমি বললাম যে, "বেয়াই আপনি আর আমার খবর নিতেছেন কেন? আপনি তো আমার জীবনটা নষ্টই করলেন। আপনার ফাঁদে পড়ে আমার পুরো জীবনটা ধ্বংস হয়ে গেছে। এখন তো আর আমাকে এসব কথাবার্তা বলে লাভ নাই। আমি তো নিজে খুব কষ্টে আছি এবং খুব কষ্টের জীবনযাপন করতেছি। আপনি এগুলো কি বলতেছেন?" আমাকে বলতেছে, "বেয়াই যা হবার যেটা হবার সেটা তো হয়েই গেছে। এখন তো আর এসব কথা টানা-হেঁচড়া করে লাভ নাই। এখন আপনি ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করতেছেন?" আমি বললাম, "বোনরে আমার ভবিষ্যৎ নিয়ে আর কি চিন্তা? আমার তো ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নাই। আমি পড়ে আছি এইভাবে এই সেই কথাবার্তা" এরকম করতে, করতে আমার বেয়াইন তখন বলতেছে, "আমার জামাই কিন্তু আমারে বারবার বলতেছে হজে নিয়ে যাবে। আমাকে বলতেছে যে আমাকে হজে নিয়ে যাবে। আমি এখন কি করব? আমি হজে যাবো?" আমি বললাম, "তা আপনি আজকে এতদিন পরে, এত বছর পরে আমারে ফোন দিয়া বলতেছেন আপনার জামাই হজে নিতে বলতেছে, আপনি যাবেন কিনা? তো এটা আমাকে কেন বলতেছেন?" তো বলে যে, "না আমার জামাই যদি আমাকে হজে নিয়ে যায়, আমি কিন্তু আপনার সঙ্গে দেখা করব। আপনি কি আমার সঙ্গে দেখা করবেন?" আমি বললাম, "বেয়াইন হজ হচ্ছে একটা পবিত্র জায়গা। আপনি হজ করবেন, এটা একটা পবিত্র স্থানে আপনি আসবেন। কিন্তু এইখানে আইসেও আপনি এরকম চিন্তাভাবনা আপনি আমার সঙ্গে দেখা করবেন? আমার সঙ্গে দেখা করলে তো আপনার পাপ হবে, পুণ্য হবে না। আমি তো আপনার হাসব্যান্ড না, কেউ না। আপনি হজ করতে আসছেন, সুন্দর করে হজ করে চলে যান।" পরে বলতেছে যে, "বেয়াই আপনি এরকম কথা কেন বলতেছেন? এত স্ট্রেইট কথা কেন বলতেছেন?" আমি তখন বললাম, "না হজের কথা বললেন তো এইজন্য। আপনি হজ করতে এসে আমার সঙ্গে দেখা করবেন, নিজেও পাপী হবেন, আমাকেও পাপী বানাবেন এইজন্য।" পরে বেআইন আমারে বলতেছে, "ভাই আমি তো হজের নামে যাবো, কিন্তু আমার মূল টার্গেট হচ্ছে আপনার সঙ্গে দেখা করা। আমি কিন্তু মূলত আপনার সঙ্গে দেখা করতেই যাবো।" আমি বললাম যে, "না বেআইন এটা হতে পারে না।" তখন সে আমার সঙ্গে কথাবার্তা বলে এটা সেটা এভাবে বলাবলি করতে, করতে একটা পর্যায়ে বলতেছে যে, "বেয়াই তাইলে আমি আসবো।" এর ভিতরে কিন্তু আমার ১ সপ্তাহ কথাবার্তা বলছে। আমি কিন্তু মোটামুটি তার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছি। অনেকটা উইক হয়ে গেছি। এই দুর্বল হয়ে যাওয়ার পরেই তখন সে ১ সপ্তাহ পরে আসবে। মানে আপনার ১ সপ্তাহ পরে আমরা ক্লোজ হয়ে গেলাম। তখন থেকে সৌদি আরবে আসবে হজ করার জন্য। যথারীতি সে সৌদি আরবে আসছে। মানে হজের উদ্দেশ্যে তার স্বামীকে নিয়ে আসছে। আইসা আমাকে ক্যাম্পে থেকে আমাকে ফোন করছে যে, "তুমি কই? আমি তোমার সঙ্গে দেখা করব।" তখন কিন্তু সে এখন উমরায় আসছে আরকি। উমরা কিন্তু করে নাই। না করে আমি তখন একটা গাড়ি নিয়ে গেছি এবং সে যে হোটেলে ছিল ওই হোটেল থেকে পালায়া গেছে। হোটেল থেকে পালায়া আমার গাড়িতে উঠে গেছে। আমার গাড়িতে উঠার সঙ্গে, সঙ্গে ভাই ও করল কি ওর পাসপোর্টটা ছিঁড়ে ফেলছে। গাড়িতে ওঠার সাথে, সাথে পাসপোর্টটা ছিঁড়ে ফেলার পর আমি বলতেছি, "বেআইন আপনি এটা কি করলেন? আপনি এখন বাংলাদেশে কিভাবে যাবেন? আপনি পাসপোর্ট কেন ছিঁড়ে ফেললেন?" বলে, "আমি তো বাংলাদেশে যাব না।" আমি বললাম, "মানি? আপনি বাংলাদেশে যাবেন না? এটা কি ধরনের কথা?" বলে, "হ্যাঁ, আমি বাংলাদেশে যাব না। আমি এখানেই থাকবো। আমি এজন্যই পাসপোর্ট ছিঁড়ে ফেলছি।" আমি বললাম, "বেআইন আপনি মূল মানে চিন্তাটা কি? আপনি এখানে কেন আসছেন বা কি ঘটনা কি?" পরে বলে, "না ভাই কোনো ঘটনা না। আপনি তো আমার সংসার ধ্বংস করে দিছেন। আপনি আমাকে শেষ করে দিছেন। এখন আমি আমার স্বামীর সঙ্গেও থাকতে পারি না। আমি এজন্য আপনার সঙ্গেই থাকবো।" আমি বললাম, "আমি আপনাকে ধ্বংস করলাম? আমি তো কিছু করি নাই। আমি তো কোনো কিছু করি নাই।" বলে, "আপনি করেন নাই? আপনিই করছেন।" আমি বলছি, "কিভাবে আমি করলাম?" বলে, "আপনি আমার হাসব্যান্ডের কাছে যেসব জিনিস পাঠাইছেন, আমার হাসব্যান্ড এগুলো যেদিন থেকে দেখছে, সেদিন থেকে আমার হাসব্যান্ড আমার সঙ্গে আর ভালোভাবে কথা বলে না, আমার সঙ্গে থাকে না এবং আমার হাসব্যান্ড আমার উপরে খুবই ক্ষিপ্ত।" আমি বললাম, "সেটা না হয় বেশ ভালো কথা। আপনার হাসব্যান্ড আমার উপরে ক্ষিপ্ত বা যেভাবেই হোক আপনার হাসব্যান্ড এগুলা করতেছে। কিন্তু আপনার হাসব্যান্ড যদি আপনার উপরে এতই রেগে থাকবে, এতই ক্ষেপে থাকবে, তাহলে তিনি আপনাকে হজে নিয়ে আসলো কেন? একজন একজন মানুষ যদি তার বউর উপর রাগ করে থাকে, সে তো তাকে নিয়ে হজে যায় না। আপনাকে নিয়ে যেহেতু হজে আসছে, আপনার স্বামী আপনার উপরে রাগ নাই।" পরে আমারে বলতেছে, "না ভাই, আমার স্বামী আমার গায়ে হাত তুলে আমাকে মারে। আমি তার কাছে অনুরোধ করে বলছি আমাকে একটা আবার হজে নিয়ে যান। যদি আমাকে একটা আবার হজে নিয়ে যান, আমি আল্লাহর কাছে তওবা পাঠ করে আমি আপনার সঙ্গে ভালো হয়ে যাবো।" এই কথা বলে আমি তার সঙ্গে হজে আসছি। তো আমি বললাম, "তো তওবা পাঠ করে আপনি তার কাছে চলে যান।" বলে, "না, আমি জানি ও ভালো হবে না। ওর মনের সন্দেহ আমাকে সারা জীবন মারবে।" আমি বললাম, "তাহলে আপনি আমার সঙ্গে এতদিন যোগাযোগ করেন নাই কেন?" বলে, "বেআইন যেদিন জানছি যে যেদিন জানলাম যে আপনি আপনার বউকে ছেড়ে দিছেন, আমি সেদিনকার পর থেকে আপনার সঙ্গে যোগাযোগ করছি। এর আগে যোগাযোগ করি নাই। আমি আপনার আগের সংসারটা নষ্ট করতে চাই না এইজন্য।" আমি বললাম, "বাহ! আপনি এত ভালো। আমার আগের সংসারে যে তুফান চলতেছিল, ঝগড়া, ঝামেলা এগুলো আপনি জানতেন না?" বলে, "এগুলো জানতাম। কিন্তু ছাড়াছাড়ি হইছে কিনা সেটা জানতাম না। আর আমি চাই নাই যে আমার সঙ্গে সম্পর্ক হওয়ার পর আপনি ওই মেয়েটাকে ছেড়ে দেন। যেহেতু তাকে বিয়ে করে ফেলছেন। আর যেহেতু এখন ছেড়েই দিছেন, আমি সেহেতু আপনার সঙ্গে যোগাযোগ করছি।" তো এই কথাবার্তা বলতে, বলতে তখন তারে রুমে নিলাম। রুমে যেহেতু আমি মানে সবার সঙ্গে থাকি, ওখানে তো তাকে আর রাখা যাবে না। পরে একটা বাঙালি ফ্যামিলি আছে, ওনাদের সঙ্গে কথাবার্তা বলে সেখানে তারা পাঠাইছে। সে ওখানে থাকতেছে। আমার কিন্তু সৌদির অবস্থা বেশ, বেশ মানে বেশ ভালো ছিল। মানে আমি যে কোম্পানিতে কাজ করতাম, এটা খুব ভালো একটা কোম্পানি এবং বেতনও ভালো, ফ্যাসিলিটিও ভালো, মানে সর্বদিক থেকে খুবই ভালো। যাই হোক, এরপরে আমি তখন করলাম কি যে ওই ঘরের মধ্যে ওই বাঙালি ফ্যামিলি তাকে কোনো রকমে রাখলাম। রেখে আস্তে, আস্তে করে এখন আমার তো তাকে বিয়ে করতে হবে। এটা আমার ক্যাম্পের আবার অনেকেই জেনে গেছে। যেহেতু সৌদি একটা পবিত্র জায়গা।
আমি ওই বাঙালি ফ্যামিলিতে যাচ্ছি, ওর সঙ্গে থাকতেছি, ঘুরতেছি, ফিরতেছি, এটা মোটামুটি সবাই জানছে। এখন জানার পরে সবাই বলতেছে যে, "ভাই আপনি যেহেতু এটা এরকমই করছেন, আপনাদের বিয়ে করে ফেলেন।" তো তখন আমি কি করলাম, এই ওখানকার মানে লোকদের মাধ্যমে আমি একরকম বাধ্য হয়েই তখন এই রুনাকে বিয়ে করি। যদিও রুনাকে বিয়ে করার বিন্দু পরিমাণেরও কোনো ইচ্ছা আমার ছিল না। আমি শুধুমাত্র যায় ঝামেলার মুখে পড়ে তখন তারে বিয়ে করি। বিয়ে করার পরে তখন আমি ওই কোম্পানির কাছ থেকে বউ আনছি বা বউ আছে এটা বলে দরখাস্ত করি, এবং করার পরে কোম্পানি তখন আমাকে বউ নিয়ে থাকার জন্য একটা ভিলা দেয়। মানে একটা ঘর করে দেয়। আমি তখন সেই ঘরে আমি আমার বউ নিয়ে থাকতেছি। আমি আর আমার বউ বেশ ভালোভাবেই থাকতেছি। কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। আমার বউ আমাকে অনেকটা বুঝে, আমিও আমার বউকে অনেকটা বুঝি, এবং এভাবেই তখন সময়গুলো কাটতেছে। এরকম করে, করে দুজন দুজনার সঙ্গে মিশে আছি। এরকম করতে, করতে আমাদের বাসায় একটা ছেলে খাবার খেত, নাম হচ্ছে হেলাল। বাড়ি হচ্ছে কুমিল্লাতে। এবং এই ছেলেটা বেশ ভালো ছিল। আমাদের বাসায় আসতো, খাওয়া-দাওয়া করতো। আমার সাথে সম্পর্কটা বেশ ভালো ছিল। এরকম করে, করে অনেকদিন পরে ছেলেটা আমাকে বলতেছে, "ভাই আমার কয়টা টাকা দেন।" এই ছেলে কিন্তু ভালো টাকাই বেতন পায়। তা আমি তারে টাকা দিতেছি। তো এরকম করতে, করতে একদিন আমাকে বলতেছে, "ভাই আপনাকে একটা কথা বলবো, আপনি কিভাবে নিবেন সেটা তো আমি জানি না। আমি আপনাকে বলতে চাই না, কিন্তু এখন ভাই আমার পরিস্থিতি খারাপ। আমি বাধ্য হয়ে আপনাকে বলা লাগতেছে। যদি আপনি কিছু না মনে করেন।" আমি বললাম, "আরে ভাই সমস্যা নাই। আপনি আমার কাছে বলেন, কি বলবেন?" তারপরে বলতেছে যে, "ভাই ঘটনা হচ্ছে এরকম, এরকম। ভাবি তো আমার কাছ থেকে কিছু টাকা ধার নিছে।" জি কি? আপনার কাছ থেকে ও টাকা ধার নিছে? আপনার কাছ থেকে তো টাকা ধার নেওয়ার প্রশ্নই আসে না। কেন ও টাকা নিবে? বলে, "ভাই তা তো জানি না। ভাবি আমার কাছ থেকে টাকাটা ধার নিছে। এখন আমার টাকাটা তো লাগবে।" তাই আমি বলি, "তো ভাবি টাকা ধার নিছে, ভাবির কাছে চান নাই?" বলে, "হ্যাঁ চাইছি। অনেকবারই চাইছি, ভাবি দিচ্ছে না। এখন যার কারণে ভাই আপনার কাছে চাইলাম।" তাই আমি বললাম, "তো আপনি ভাবিকে টাকা দিলেন কেন? ওটা তো টাকা দেওয়ার কোনো দরকার নেই। আপনি আমার বাসায় খাওয়া-দাওয়া করেন। আপনি আমাকে বলবেন টাকা-টুকা লাগলে।" বলে, "ভাই সরি, আপনি ভাবিকে টাকা দিলেন কেন বা আমারে জিজ্ঞেস করে দেন নাই কেন?" তারপরে সে এখন বলতেছে দিয়ে ফেলছে, কি করবে এটা সেটা। তো আমি, আচ্ছা ঠিক আছে, দিছেন ভালো কথা, আমি আমার বউকে জিজ্ঞেস করি। ওইদিন রাতের বেলা আমি তখন রুনারে জিজ্ঞেস করলাম যে, "রুনা এমন, এমন ঘটনা, তুমি কি এই ছেলের কাছ থেকে টাকা নিছো?" ও তখন ডিরেক্টলি অস্বীকার যে, "না আমি ওর কাছ থেকে কোনো টাকাই নেইনি।" আমি বললাম, "তা ছেলে কি মিথ্যা বলে? তুমি এই ছেলেকে চিনো? ওই কত খারাপ। ও আমার সঙ্গে খারাপ কাজ করতে চায়, আমার সঙ্গে খারাপ সম্পর্ক করতে চায়। আমি এগুলোতে রাজি হই না। আমি বলছি যে, না আমি এগুলো করব না। আমার হাসব্যান্ড আমাকে এখানে রাখছে, ভালো রাখছে, আমরা ভালো আছি, আমরা এগুলো করব না।" এখন এগুলো মানা করার কারণে ও আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে, আমার উপর রেগে গেছে। এখন আমার উপর রেগে-মেগে ও এখন বলতেছে ও এটা করবে। আমি তখন বলতেছি, "তুমি এটা কোনো কথা বলতেছো? এই ছেলেটা এতদিন ধরে আমাদের সঙ্গে আছে। আমি তো ছেলেটাকে চিনি, জানি, বা ছেলেটা তো বেশ ভালো। আমার তো মনে হয় না যে ছেলেটা এরকম।" পরে বলে যে, "না, না, না, তুমি জানো না, ছেলেটা খুবই খারাপ, ও খুব খারাপ।" আমি তখন ছেলেটারে বললাম যে, "হেলাল আমার বউ তো এটা বলতেছে।" ছেলে বলে, "ভাই আপনি আমার কাবা ঘরে নিয়ে চলেন। আমি কাবা ছুঁয়ে আপনাকে শপথ করে বলব, কোরআন দেন, কোরআন মাথায় নিয়ে বলব, ভাবি আমার কাছ থেকে টাকাটা ধার নিছে। আমার বলছে ২ দিনের মধ্যে দিয়ে দিবে, কিন্তু ভাই দিচ্ছে না।" তো হেলাল যে মিথ্যে বলছে এটা আমার কাছে মনে হয় না। এরপর আমি বলছি যে, "না রে ভাই, তুই যেহেতু প্রমাণ নাই, কিছু নাই, তারপরেও কান্নাকাটি করে ঘোরাফেরা করছে, অনেকদিন ধরে করছে, আমি তখন ওরে টাকাটা দেই নাই।" যেহেতু আমার বউ বলে নেয় নাই, আর আমার বউ বলতেছে ও চরিত্র খারাপ। আমি তখন আমার ঘর থেকে ওকে বের করে দিলাম। মানে ওর যে খাওয়াইতাম, আমি খাওয়ানো বন্ধ করে দিছি। দিয়ে আমি এই রুনার সঙ্গে আছি, চলতেছি, ফিরতেছি, ঘুরতেছি, খাইতেছি। এরকম করতে, করতে একটা সময় হলো কি, রুনা আমারে বলতেছে যে, "একটা কাজ করো, আমি তো একটা ঝামেলায় পড়ছি। এভাবে তো আমি আর বাসায় বসে, বসে থাকতে পারতেছি না। আমি কিছু একটা করব। আমারে তুমি কিছু একটা করার সুযোগ দাও।" আমি তখন বললাম, "তা তুমি কিছু একটা করবা, তা তুমি কিছু কি করবা?" তখন কিন্তু আমি তার জন্য মানে অনেক টাকা-পয়সা খরচ করে তার পাসপোর্ট-টাসপোর্টও করছি, তার ভিসাও লাগাইছি। মানে মোটামুটি আমি তার সবকিছু ঠিক করে দিছি। ঠিক করছি কিভাবে? একটা অ্যারাবিক না, ঠিক ইন্ডিয়ার আরকি। একটা ইন্ডিয়ানের বাসায় কাজের মেয়ের ভিসা বের করছি আমি ওর, এবং কাজের মেয়ের ভিসা বের করে আমি তখন ওরে আমি ঠিকঠাক মতো রাখছি। মামলা-টামলা করে বাংলাদেশ এম্বাসির সহযোগিতা নিয়ে খুব কষ্ট হইছে আমার এই কাজগুলো করতে। মোটামুটি আমি সবকিছু অনেক টাকা খরচ করছি। প্রায় আপনার ৭-৮ লাখ টাকার মতো আমার খরচ করছি, করে আমি তার এভাবে রাখছি। তো এখন সে বলতেছে তার একটা কাজ দরকার, সেভাবে থাকতে পারে না, তার ভালো লাগে না। একটা কাজ তাকে ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো আমি তখন বললাম, "তুমি কি ধরনের কাজ করবা? মানে তুমি কি ধরনের কাজ করতে চাও?" ও বলে, তুমি যে ধরনের কাজ বলো আমি এই ধরনের কাজই করব।" পরে আমি তখন একটা সঙ্গে কথাবার্তা বললাম, কোম্পানির সঙ্গে কথাবার্তা বললাম। ওই কোম্পানিটাও ইন্ডিয়ান কোম্পানি, আর ট্রাভেল এজেন্সির কোম্পানি। তারা ভিসার কাজ করে এবং আনুষঙ্গিক অনেক কাজ করে। তারপরে আমি তখন ওই ট্রাভেল এজেন্সিতে ওকে চাকরি দিছি। ট্রাভেল এজেন্সিতে চাকরি দিলাম, ওইখানে চাকরি করতেছে, বেতন পাইতেছে, ভালোই চলতেছে। আমারে কিন্তু একটা টাকাও দেয় না। টাকা-পয়সা সব বাড়িতে পাঠায়। কাকে দেয় না দেয় এটা ওই ভালো জানে, ওর আল্লাহ জানে, আমি জানি না। আমাকে কিন্তু ভাই কখনোই মিট পয়সা আমাকে দিতেছে না।
তা আমি বলি যে তোমার আমি এত টাকা খরচ করে চাকরি দিলাম, কাজ দিলাম, এরপরে আমি তোমাকে এইভাবে রাখছি, তা তুমি আমার কোনো টাকা টুকা দাও না। আমাকে বলে আমি তোমাকে টাকা দেবো কেন, টাকা তো তুমি আমাকে দিবা, তুমি আমাকে বিয়ে করছো, তুমি আমার স্বামী, তুমি না আমার টাকা দিবা, আমি তোমার কেন টাকা দিব। মানে ওর কথাবার্তাগুলো সব ছিল এরকম। মানে কোনো কথা বললেই ও তেরা তেরা উত্তর দিবে, মানে সহজ ভাষায় সহজ বাক্যে কোনো উত্তর দেবে না, প্রত্যেকটা কথাও তেরা 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 উত্তর দিচ্ছে। আমি তখন বললাম যে তার মানে তুমি কি বলতে চাও? ও বলতেছে আমার কথা একটাই, আমি যেভাবে আছি এভাবেই থাকবো, আমি তোমার কোনো টাকা ঢুকে দিব না। আচ্ছা ঠিক আছে, টাকা দিও না। আমি ওর কাছ থেকে আর কোনো টাকা ঢুকো নিলাম না। না নেওয়ার পরে এইভাবে প্রায় ও ওই কোম্পানিতে ১.৫ বছর মতো কাজ করছে, এবং এই দেশে ১.৫ বছরের ভিতরে আমার কোনো একটা টাকাও দেয় না। আমার বাসায় থাকতো, খাইতো, কাজে যেত, কাজ থেকে আসতো। ১.৫ বছর পরে আমি একদিন ডিউটিতে আসি, বিকেল তখন প্রায় ৩:৩০টার মতো বাজে। এই সময় হঠাৎ করে সে ইন্ডিয়ানে আমাকে ডাকতেছে, ওই কোম্পানির এমডি ডাকতেছে। ডাক দেওয়ার পরে আমি আসছি, আসার পর আমারে বলতেছে যে এই মানে কথাবার্তা বলতেছে, কথাবার্তা বলতে বলতে এর কিছু সিআইডি ছিল, মুহূর্তের মধ্যে তারা তখন আমাকে হ্যান্ডকাপ পরাই ফেলে। তো হ্যান্ডকাপ যখন পরাই দেয়, আমি জিজ্ঞেস করলাম আমার অপরাধ কি। আমি তখন জানতে পারি বাংলাদেশি টাকায় প্রায় ৩০ লাখ টাকার মতো, মানে ৩০ লাখ সমপরিমাণ ডলার, এই আপনার রিয়াল, ওদের ট্রাভেল এজেন্সি থেকে আমার বউ নিয়ে পালাইছে। তো আমি বললাম তো আমাকে তো হ্যান্ডকাপ পরাই দিয়ে লাভ নাই, তুই আমারে ছাড়, আমি তোর টাকা ব্যবস্থা করে দেবো, আমার বউ কই গেছে না গেছে এটা আমার খুঁজে বের করতে হবে। ও তখন বলে যে আমরা খোঁজ নিয়েছি, তোর বউ দেশে চলে গেছে, তোর বউ দেশে চলে গেছে। আমি বললাম আমি তো ইন্ডিয়ানের কাছে আমার বউয়ের ইন্ডিয়ানের কাছে ভিসা লাগাইছি, মানে ইন্ডিয়ানের আন্ডারে ভিসা লাগাইছি, তা আমার বউ তো এভাবে চলে যেতে পারে না। ওরে ভিসা কে দিল, বা ওর কাছে অবশ্য পাসপোর্ট ছিল, তো টিকিট কিভাবে করলো, কিভাবে গেল, আমি তো কিছু বুঝি না। বলে না তোর বউ চলে গেছে, আমরা খবর পাইছি, এখন তুই আমাদের টাকা পরিশোধ করতে হবে, তুই আমাদের টাকা পরিশোধ করবি। এই বলে তখন আমাকে হ্যান্ডকাপ পরে আমার জেল হাজতে পাঠিয়ে দিছে। জেল হাজতে পাঠিয়ে দিছে। আমি তখন আর কোনো যোগাযোগ করতে পারি না, মানে আপনার রুনা কই আছে, কে কই আছে, কি কই আছে, আমি কিছু জানি না। আর আমাকে হ্যান্ডকাপ পরাইছে, আমাকে ধরার বড় কারণ হচ্ছে আমি বন্ড সই দিছিলাম আমার বউরে ওখানে চাকরিতে নেওয়ার জন্য। আমি বন্ড সই দিছিলাম, বন্ড সই দিয়ে আমি তখন আমার বউকে ওখানে চাকরিতে দিছি। তা আমি তো জানি এরকম কোনো কিছু করবে না, বা ওর প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল। এরপরে ধরা খেয়ে গেলাম, আমি জেল হাজতে পড়ে আছি, ওই বাংলাদেশে চলে গেছে। আমার কোনো রকমের সুখ নাই, কোনো শান্তি নাই। আমি খুব মানবতা জীবনযাপন করতেছি জেলের মধ্যে। জেলের মধ্যে প্রায় ৮ থেকে ৯ মাসের মতো ছিলাম। ৮-৯ মাস থাকার পরে আমার কোম্পানিতে এক বড় ভাই আছে, নাম হচ্ছে রাকিব ভাই, বাড়ি চট্টগ্রামে। এই রাকিব ভাই তখন একজন লয়ারের মাধ্যমে উকিলটা, মানে একটা লয়ার ধরে তখন তিনি মামলাটা মানে নাড়াচাড়া করে। তারপরেও মামলাতে বের হতে আমার প্রায় আপনার ২০ লক্ষ টাকার কাছাকাছি লাগছে, এবং এই ২০ লক্ষ টাকা সম্পূর্ণ বাড়ি থেকে আমার বাবা জমি বিক্রি করে আমার জন্য পাঠাইছে। জমি বিক্রি করে ২০ লাখ টাকা আমার জন্য পাঠায়, এবং সেই ২০ লাখ টাকা দিয়ে কোনো রকমে আমি জেল থেকে বের হয়ে একেবারে ক্যান্সেলে আমি তখন বাংলাদেশে আসি। তো তখন প্রায় আমি এই রুনা যখন আপনার আমার সঙ্গে যায়, বা আমি তখন একটানা ৬ বছর ছিলাম, ৬ বছর পরে তখন আমি দেশে আসি। ও কিন্তু আমার আগেই চলে আসছে, বা টাকা কামাই দিয়ে চলে আসছে। আমি দেশে আসার পরে তখন আমার জমি জমাও নাই, টাকা পয়সাও নাই, জেল থেকে জেল খেটে আসছি। মানে কি বলে আমাকে কোনো মূল্যায়ন করে না। বাপের কাছে যে জমি পাইতাম ভাইয়ের মানে ভাগ বন্টনে, ওই জমি বাবা বিক্রি করে আমাকে টাকা দিছে। সুতরাং আমি তার আমার বাবার কাছে কোনো সম্পত্তিও পাই না, আমার বাবার কাছে আমি আর কোনো জমি জমাও পাবো না। তখন খুব কষ্ট করতেছি, যে খুব কষ্ট করতেছি, এখন আমি কি করব, বা কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে কি করব, এগুলো চিন্তা করতেছি। তো কোনো উপায় নাই, কোনো বুদ্ধি নাই, কোনো কিছুও পাইতেছি না। চলতেছি, ফিরতেছি, খাইতেছি, এইভাবে আমার দিন রাত কাটতেছে। আর মনে মনে চিন্তা করতেছি আল্লাহ আমি কি করব। এই করতে করতে তখন আমি কিন্তু মনে মনে রুনারে খুঁজতেছি, ওরা কই পাওয়া যায়, ও কোথায় আছে। এরকম করতে করতে তখন আমি ওর একটা অ্যাড্রেস খুঁজে বের করি। একটা অ্যাড্রেস খুঁজে বের করি। বের করে পরে আমার আর এক ভাই আছে, ওনার নামটা না বলি, উনি ঢাকাতে আছে। আমার ওই ভাইরে তখন আমি পুরো বিস্তারিত ওটা খুলে বলি। উনি রাজনীতি করে এবং রাজনীতির বড় নেতা। সে সময়কে অনেক ভালো একজন রাজনীতিবিদ ছিল, এবং তিনি ব্যবসা করতো। না বাড়ি আমার সিলেটেই ছিল। সিলেটের সেল হিসেবে ওনাকে সব কিছু বললাম যে ভাই এই ঘটনা, হয়তো ঢাকায় আসছে, খবর পাইছে, অমুক জায়গায় আছে, আমার কাছ থেকে ভাই এমনি এমনি টাকা নিয়ে গেছে। পরে এইভাবে আমাকে ধরা দিচ্ছে। সব কিছু বলার পর উনি তখন ওনার টিম দিয়া বললো যে ঠিক আছে, সমস্যা নেই, তুমি একটা কাজ করো, আমি ওরে ধরাই দিব। পরে ও মূলত একটা বারে চাকরি করতে, এরকম আর কি একটা অবস্থা। ওই জায়গা থেকে পরে তারে ধরা হয়। তারে ধরে তখন একটা জায়গায় তাকে আটকানো হয় ঢাকার মধ্যেই। ওই জায়গায় আটকানোর পরে সে তো আমাকে মানে দেখে অবাক, মানে তারে কিডন্যাপ করে আনি, সোজা কথা যেটা, কিডন্যাপ করে ঘরের মধ্যে আনি। আমাকে দেখে তো সে আসমান থেকে পড়ছে। আমি বললাম যে তুমি কি আমাকে চিনতে পারছো, এমনি তুমি আমাকে চিনতে পারছো ভাই? তখন বিশ্বাস করে আমার কলিজাটা ফিরে যাচ্ছে।
আমি আপনাকে বাসায় বুঝাতে পারবো না ওর জন্য আমি কি করি নাই। ও সম্পূর্ণ অবৈধ ছিল, পাসপোর্ট ছিঁড়ে ফেলছে। সে জায়গায় আমি বাংলাদেশ এম্বাসির সহযোগিতায় পাসপোর্ট করলাম, ভিসা লাগাইলাম, এরপরে কত যে কি করছি ভাই, মানে আমি মানে বিদেশ যা করছি সব টাকা ওর পিছনে ব্যয় করছি। লাস্ট পর্যন্ত আমার পরিবার থেকে টাকা পাঠায় আমারে ছুটিয়া সৌদি থেকে বাংলাদেশে আনছে সব ওর জন্য। তাই বললাম তুমি কি করলা আমার সঙ্গে, আমার সঙ্গে এই কাজগুলো তুমি কেন করলা? কিচ্ছু বলে না, ওর কোনো মানে অ্যান্সার নেই। আমি বললাম রুনা বলো কেন করলা? কিচ্ছু বলে না। এরকম করতে করতে আমি বললাম যাই করছো যেটাই করছো, তোমার আল্লাহ তোমার যা লয়াইছে তুমি তাই করছো, আমার এখন টাকা দাও, আমি এই অবস্থার মধ্যে আছি, আমি খুব খারাপ অবস্থার মধ্যে আছি, আমার টাকা দাও। ও আমি টাকা পাবো কই? এই জায়গার মধ্যে দিচ্ছে মায়ের, মানে এর মধ্যে মাইর দিচ্ছে আর কি, রুমের মধ্যে মাইর দেওয়ার পর ও বলতেছে আমি টাকা ব্যবস্থা করতেছি, আমার হাতের বাঁধন খোলো। হাতের বাঁধন খুললাম, প্রথমে একজনকে ফোন দিছে এবং ওর নাম্বারটা সেভ দেওয়া ছিল জামাই, জামাই দিয়ে নাম্বারটা সেভ দেওয়া। ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আমার এই মুহূর্তে কিছু টাকা লাগবে, আমাকে টাকা দেন। তো এই বলি ওই লোকের কাছ থেকে ও বিকাশে কিছু টাকা নিয়ে আসে, আইনা ওই টাকাটা আমাকে দেয় এবং বলে এটা নাকি তার হাজব্যান্ড। এরপরে আমি বলি যে আমার এই টাকা হবে না, আমার আরও টাকা লাগবে। তখন সে আরেকটা লোকের ফোন দেয়, ওই লোকের কাছ থেকে ও টাকা আনে। ওই লোকের সঙ্গে একইভাবে কথা বলে যে আমি আপনার ওয়াইফ, আপনি আমাকে টাকা দেন। এবং মানে ওয়াইফ বলতে তখনই বলতেছে যে আমি বিপদে পড়ছি, আমাকে কিছুটা ওই টাকা দেয়। এইরকম করে আরেকটা ছেলেকে ফোন দেয়, আমার এই টাকা হবে না, আরেকটা লোকের ফোন দেয়। ওই লোকেরও ফোন দিয়ে ও টাকা আনে। তো আমি 3টে লোকের নাম্বারে জামাই 1, জামাই 2, জামাই 3 দিয়ে সেভ করা। ওরে বললাম যে এই লোকগুলো কে? বলে এগুলো আমার হাজব্যান্ড। 3টেই তোমার হাজব্যান্ড? বলে হ্যাঁ 3টে আমার হাজব্যান্ড। তাই আমি বললাম তুমি যে 3টাকে বিয়ে করছো এই 3জন কি জানে যে তুমি 3জনকে বিয়ে করছো? বলে না, জানে না। একদম মোবাইল ফোনটা টান দিয়ে দিছে, টান দিয়ে নিয়ে বলে যাকে ফোন করবো। অত আমার পায়ে ধরতেছে, আপনার হাতে ধরে পায়ে ধরে বিয়ে এই কাজটা করেন না। আমি তো আপনার টাকা মোটামুটি পুরো দিতে না পারলেও কিছু টাকা ম্যানেজ করে দিছি, বাকি টাকাও আমি আপনাকে দিব, আপনি আমাকে ছেড়ে দেন, আমি যে করে পারি আপনার বাকি টাকা ম্যানেজ করবো, আপনার বাকি টাকা ম্যানেজ করবো। বিয়ে আপনি হিসেবে আপনি আমার এই ক্ষতিটা করেন না। আমার এই ক্ষতিটা ক্ষতি মানে তুই কি করলি? তুই আমার সঙ্গে যা করলি, এখন একইভাবে 3টা জামাই তোর একসঙ্গে তুই ফোন দিচ্ছিস, জামাইদের সঙ্গে কথা বলতেছিস, সেটা তোর জামাই না, তোরে আর যাই হোক ছাড়া যাবে না। এখন হাতে ধরে পায়ে ধরে আপনার ছেড়ে দেন যে না। পরে আমি প্রথম জনকে ফোন দিলাম, ফোন দিয়ে জানতে পারি ভাই আপনাকে কি বলবো। প্রথম জনকে যখন ফোন দিই জানি সে একজন অ্যাডভোকেট, মানে প্রথম জন অ্যাডভোকেট। বললাম ভাই আপনি যে অ্যাডভোকেট, আপনি যার সঙ্গে বিয়ে করছেন তার সঙ্গে কত বছরের সম্পর্ক? বলে ভাই আমাদের তো সম্পর্ক প্রায় আপনার বহু বছর। আমি বললাম বহু বছর মানে বহু বছর কত বছর? এরপরে আমি যেটা জানতে পারি যে সে সৌদিতে আমাকে বিয়ে করার আগে লোকে বিয়ে করছে। এই লোকে বিয়ে করে সে তার স্বামীর সঙ্গে, মানে আরেকটা যে স্বামী আছে অরিজিনাল স্বামীর সঙ্গে সৌদিতে গেছে। আমি বললাম যে ভাই আপনি কেমনি বিয়ে করলেন? বলে ভাই তার হাজব্যান্ডের সঙ্গে তার যায় ঝামেলা, সে আসছে তার হাজব্যান্ডকে ছেড়ে দিবে, এটা সেটা এগুলো বলে সে আমার সঙ্গে সম্পর্কে জড়ায় এবং একটা সমাজের মাঝে প্রেম ভালোবাসা, আমি তাকে বিয়ে করি। বিয়ের পরে সে তার হাজব্যান্ডকে নিয়ে সৌদি আরব যায়। যাওয়ার পর আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই, বহু বছর পরে সে আবার আমার সঙ্গে যোগাযোগ করে। একটা সময় সে সৌদি থেকে বাংলাদেশে চলে আসে, আসার পরে তার সঙ্গে আমার যোগাযোগ হয়। পরে আমি এই লোককে পুরো ঘটনা খুলে বললাম যে ভাই হয়তো এমন এমন ঘটনা ঘটাইছে। ওই লোকে তো ভাই কান্না শুরু করছে, ভাই আপনি কি বলেন এটা, আপনি এটা কি বলেন ভাই, আপনি কি বলেন? জি, হয়তো আপনি চিনেন এরকম করছে। এরপরে জামাই 2 আছে, ওইটারে ফোন দিলাম। ওইটারে ফোন দিয়ে জানতে পারি তার বাড়ি কেরানীগঞ্জে, সে ব্যবসা করে। আরে বললাম যে তুমি যে বিয়ে করছো কবে করছো? ওই বিয়েটা কিন্তু মানে কয়েক মাস আগে করছে, এটা খুব রিসেন্ট একটা বিয়ে। তো ও বলে ভাই আমি তো অত মাস আগে বিয়ে করছি, আমার বউ মারা গেছে, ওনার সঙ্গে আমার পরিচয় হয় অনলাইনে, সেখান থেকে আমি ওনারে বিয়ের প্রস্তাব দিয়ে তিনি আমাকে বিয়ে করে। আমি বললাম তার সম্বন্ধে কি জানেন? বলে ভাই জানি সে ঢাকাতে থাকে, তার ফ্যামিলির সঙ্গে, এটা মানে পুরোই মিথ্যা কথা। তো ঠিক আছে, আমি বললাম ভাই দেখেন সে এই ঘটনা ঘটাইছে এবং ছেলে তো কান্না করে করে বলতেছে ভাইয়ের ঠিকানা দেয় কই আছে, আমি ওরে নিয়ে আসবো, আমি মানে ওই ছেলে খুব ইমোশনাল। দ্বিতীয়টারে বুঝালাম, বুঝিয়ে লাইন টাইন কেটে ও তৃতীয় জনের কল দিলাম এবং তৃতীয় জনের কল দিয়ে যেটা জানতে পারি, তৃতীয় নাম্বার যে ছেলেটা, ওই ছেলেটা মূলত ওর বাবার ব্যবসা দেখাশোনা করে, মানে বড়লোকের ছেলে, এক কথায় বলতে গেলে বহু বড়লোক শিল্পপতির ছেলে, বাবার ব্যবসা দেখাশোনা করে। এবং এই ছেলেটা যখন বললাম, এই ছেলেটা তখন বলতেছে যে ভাই ঠিক আছে সমস্যা নাই, যা হবার যেটা হবার সেটা হয়েছে, আচ্ছা আপনি ফোন রাখেন। এই বলে ফোনটা রাখলাম। এখন এই ছেলে খুব ডেয়ারিং ছিল, তার নেটওয়ার্ক অনেক স্ট্রং ছিল। সে কীভাবে জানি তার মোবাইলে সম্ভবত কোনো একটা জিমেল কানেকশন বা কিছু একটার মাধ্যমে এই ছেলে তখন ডিরেক্টলি আমাদের ওই বিল্ডিংয়ে চলে আসে। বিল্ডিংয়ে নিচে এসে বলতেছে আমি বিল্ডিংয়ের নিচে আসি, আমি হয়
রুনারে আমার হাতে তুলে দেন, নাইলে আমি এখন পুলিশ কল দিয়ে আপনাদের সবাইকে ধরাই দিব। নিচে তাকায় দেখি যে ছেলে বিল্ডিংয়ের নিচে দাঁড়ায় আছে। তখন আমি বললাম যে, "ভাই তুমি এই ঘটনা ঘটাইও না।" ও না। আমি তখন চিন্তা করলাম আমার সঙ্গে যারা আছে এরা বলতেছে, "ভাই যদি ছেলেটার হাতে দাও, ছেলেটা মেয়েটাকে মেরে ফেলবে। মেয়েটাকে বাঁচায় রাখবে না, মেয়েটাকে মেরে ফেলবে। একটা কাজ করো, তুমি পুলিশ কল করো।" তো এই ছেলে পুলিশ কল দেওয়ার আগে আমি তখন পুলিশে কল করি। পুলিশে কল করার পরে ওই জায়গার মধ্যে তখন পুলিশ এসে বিল্ডিংয়ে আইসা তখন আমি পুলিশকে বলি যে এই ঘটনা এগুলো করছে। তখন পুলিশ এসে ওকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। তবে সত্যি কথা বলতে ওই ছেলের কাছে যদি আমি দিতাম তাহলে ওই ছেলে কিন্তু ওকে মেরে ফেলতো, এবং এইটাই ছেলে প্ল্যানিং করে নিয়ে আসছিল যে ওকে মেরে ফেলবে। আমি পুলিশ হেফাজতে দিলাম। পুলিশ হেফাজতে দেওয়ার পরে ভাই আপনাকে কি বলবো, আপনি হয়তো আমার এই কথাটা শুনে আমাকে গালিই দিবেন। তাই গালি দিলে দেন, আমি তাও আপনাকে সত্যিটা বলি। পুলিশে দেওয়ার পরে আমি আমার নিজের টাকা দিয়ে, মানে ও যে আমাকে টাকা এনে দিছিল ছেলেগুলোর কাছ থেকে, ওই টাকা দিয়ে পরে আমি ওকে ছাড়াই আনি। ওকে ছাড়াই আনি এবং ছাড়াই আনার পরে ওর ফ্যামিলির সঙ্গে আছে বা কি আছে না আছে জানি না, এবং এরপরে আমি বহু কষ্টের পরে আমারও খুব খারাপ অবস্থা, তখন আমি আপনার ওমানে চলে যাই। এবং এখন আমি বর্তমানে ওমানে আছি। বিয়ে-শাদী করি নাই, এভাবে আছি। এবং আমি আমার ঘটনাগুলো আপনাকে জানালাম। যদিও আমি কাজ করি, কাজে সময় পাই না, কাজের ফাঁকে আপনাকে লিখছি। কোনো অংশ না বুঝে থাকলে আপনি আমাকে ইমোতে নক করুন, আমি আপনাকে বলব।